রক্তাক্ত অসহায় অবস্থায় পড়ে আছে দুটো দেহ। তার সামনে অঝোর ধারায় কাঁদছে শুভ। পাশেই দাঁড়িয়ে আরো দুটো বিশাল দেহী লোক। শুভর পাগলের মতন কান্না দেখে স্টিফেন এগিয়ে এসে শুভর কাঁধে হাত রেখে বলে, বস আর কাঁদবেন না, উঠুন বস। আমাদের হাতে সময় খুব কম। ওরা আমাদের বাসায় আগুন লাগিয়ে দিয়েছে। চারদিকে ছড়িয়ে পড়লে আমরা পালাতে পারবো না। কি করব আমি স্টিফেন, বলো তুমি? আমার বাবা মাকে কেন ওরা খুন করলো বলো স্টিফেন, বলো। বস, আমরা প্রতিশোধ নিতে ফিরে আসবো। বস, তার আগে আমাদের বাঁচতে হবে। বস চলুন। এমন সময় লুইস শুভকে তুলে বাড়ির পেছনের গেট দিয়ে বেরিয়ে চারিদিকের ঘুটঘুটে অন্ধকারের মাঝে হারিয়ে যায়। এদিকে স্যারান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জ্যাকসন দ্য কিংয়ের সামনে। ভয়ে ভয়ে স্যারান বলতে শুরু করে, বস, আমাদের একটি ভুল হয়ে গিয়েছে। কি ভুল শারন? এটা কিন্তু বলো না যে তুমি কিংকে মারতে পারোনি, কারণ ওকে আমরা মারতে না পারলে ও আমাদের মেরে ফেলবে। আসলে বস, আমরা ওর বাবা মাকে মেরে দিয়েছি। কিংকে মারতে যাব, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন ওর চামচাগুলো এসে আমাদের উপর আক্রমণ করে বসে। আমরা নিজের সেভ করে পুরো বাড়ি আগুন লাগিয়ে চারদিক থেকে ঘিরে ফেলি। তাহলে তো নিশ্চিত কিং আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। না বস, আমাদের লোক কাউকে বাড়ির পেছন দিয়ে আধারের মাঝে হারিয়ে যেতে দেখেছে। ও নো ড্যাম ইট! এখন প্রস্তুত হও নিজেরা মারা যাওয়ার জন্য। তুমি জানো না শারন কিং কতটা ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারে। বস, আমরা এখন কি করব? জাস্ট আমার ফ্লাইটের ব্যবস্থা করো, আরও আমার আস্তানায় গিয়ে তোমাদের সব বলবো। স্যারেন ওর বসের হুমকি পেয়ে দ্রুত বের হয়ে যায়, আর জ্যাকসন চিন্তায় ঘামতে শুরু করে। এদিকে দিনের আলোয় হালকাভাবে চোখ খুলে তাকায় শুভ। দেখে আশেপাশে কেউ নেই। নিজেকে নৈশ প্রহরী ভেবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেস থেকে বের হয়ে হাঁটতে থাকে টঙের চায়ের দোকানের উদ্দেশ্যে। মামা, এক কাপ চা দাও তো। চাওয়ালা কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থাকে, তারপর চা বানাতে বানাতে জিজ্ঞেস করে, কে তুমি বাপু? আগে তো কখনোই দেখিনি তোমাকে আমাকে এই রাজশাহীতে। জি, আমি নতুন মামা, এখানে এসেছি। ও, তা কি করো তুমি মামা? খাই দাই আর বগল বাজাই মামা। চাওলা মামা হালকা হেসে চায়ের কাপ এগিয়ে দিয়ে আবারও নিজের কাজে মন দেয়। শুভ চায়ের কাপে চুমু দিয়ে হাতের খবরের পেপারটা নিয়ে কিছুক্ষণ চোখ বুলিয়ে নেয়। শেষের দিকে গিয়ে চোখ আটকে যায় শুভর। একটা চাকরির বিজ্ঞাপন দেখে, বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ চলছে। শুভ চাটা শেষ করে পেপারে বিজ্ঞাপনের শেষের অংশটুকু ছিঁড়ে পকেটে পুরে নেয় এবং বিল মিটিয়ে আবার চলে আসে নিজের মেসে। পাশেই তরকারি কাটতে ব্যস্ত ছিল শুভর রুমমেট। শুভকে আসতে দেখে শুনিয়ে শুনিয়ে পাশের জনকে বলতে থাকে, দেখছিস জমিদারের ছেলে কারবার? কয়টা দিন ধরে দেখতেছি সারাদিন রুমেই বসে থাকে, কোনো কাজ নাই, বাবার টাকায় ফুটা নেই। আমরা শুধু রান্না করব আর ও খাবে। রুমমেট সাহেব, ভুলে যাবেন না এই পুরো রুমটাই আমার, ভাড়াটাও পুরো আমি দিই। দয়া করে থাকতে দিয়েছি আপনাদের, সব ভালোভাবে কথা বলুন। রান্না করে খাওয়াবেন না তা আমি কি আপনাদের মুখ থেকে মেসে ভাড়া দেবো? ওই মিয়া, তোমার কি আমাদের ফকির মনে হয়? আমাদের রুম ভাড়া আমরা দিব। শুধু শুধু তর্কে যাচ্ছি না, আপনারা আপনাদের ব্যাগগুলো গুছিয়ে আসতে পারেন। আপনাদের রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মামাবাড়ির আবদার বললেই হলো, রুম ছাড়বো। শুভ কিছু না বলে বিছানায় বসে চুপচাপ আঙুর খেতে থাকে। এমন সময় কয়েকটা অচেনা ছেলে এসে রুমমেটের টি শার্টের কলার টেনে বাহিরে নিয়ে যায়। শুভ মুচকি হেসে বিছানার নিচ থেকে মোটা একটা লাঠি বের করে এগিয়ে যায় রুমমেটের দিকে। তারপর, এই তুই কি যেন বললি? তোর কি কোনো কমন সেন্স নেই যে তোর উপকার করলো তাকেই গালি দিস? এগুলো কি গুন্ডামি করছেন কেন আপনি? কেন, আগে না তোকে ভালোই ভালোই বললাম, শুনলি না, তাই এখন একটু গুন্ডামি করবো? শুভ কথাটা শেষ করে ধূপধাপ কয়েকটা আঘাত করে রুমমেটের পায়ের ঘিরা বরাবর। তারপর, 2 মিনিট সময় দিলাম, দ্রুত সবকিছু নিয়ে তোরা দুটো বের হয়ে যা। শুভর কথা শোনা মাত্রই দুজন পাগলের মতন ছুটে গিয়ে নিজের ব্যাগপত্র নিয়ে চলে যায় মেস থেকে। শুভ আবারও আগের মতোই রুমে গিয়ে আঙুর খেতে খেতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে শুভ পরিপাটি হয়ে এগিয়ে যায় রাজশাহী সেনা ক্যান্টিনে। নিয়োগপত্র জমা দিয়ে চলে আসে। 10 দিন পর শুভকে ডাকা হয় ভাইবার জন্য। ভাইবা বোর্ডে শুভকে একজন অফিসার জিজ্ঞেস করে, বলো তুমি কেন এই পেশায় আসতে চাচ্ছ? জি,
আমি আমার দেশকে ভালোবাসি। নিজের মাতৃভূমিকে রক্ষা করার পাশাপাশি নিজের ক্যারিয়ারকে উজ্জ্বল করার জন্য আমি এই পেশায় আসতে চাই। অফিসার আরও কিছু প্রশ্ন করে শুভকে পাঠিয়ে দেয় মেডিকেল টেস্ট করানোর জন্য। সেখানে আরেকজন অফিসার প্রশ্ন করে, জীবনে কতবার তুমি হস্তমৈথুন করেছো? যে একটিবারও না। ওকে, আসতে পারো। শুভ বাসায় চলে আসে নিশ্চিন্তে। রাতে শুয়ে শুয়ে শুভ বারবার মনে পড়ছিল ওর বাবা মার কথা, কিন্তু কেন যেন যেতে ইচ্ছে করছিল না ওর। ঘুমোতে পারে না আর শুভ। উঠে বাইরে চলে আসে। চারিদিকে পিনপতন নীরবতা। হঠাৎ দেখতে পায় চাওয়ালা মামা এখনো চা বিক্রি করছে। শুভ চা খাওয়ার ইচ্ছে হয়, ওখানে গিয়ে বসে। মামা, চা দাও 1 কাপ। চাওয়ালা মামা 2 কাপ চা বানিয়ে শুভর পাশে বসে 1 কাপ চা এগিয়ে দিয়ে বলে, আসো পরিচয় হই। পরিচয় দেওয়ার কিছুই নেই মামা। এতিম ছেলে আমি, বাবা মা নেই, মারা গিয়েছি কিছুদিন আগে, তাই ওখান থেকে চলে এসেছি এখানে। আমার মতোই রে বাপ তুই। ছেলে মেয়ে বউরে মাইরা ফেলছে ডাকাত, তারপর থেকে এখানেই থাকি। ঘুম আসে না রে বাপ বউটারে ছাড়া। ও আচ্ছা মামা, থাকো যাই, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ো তুমি। শুভ আর কিছু না বলে চায়ের বিল মিটিয়ে চলে আসে নিজের মেসে। মাঝরাতে জানলায় হালকা ঠক ঠক শব্দ শুনে উঠে বসে শুভ। জানলা খুলতে গিয়েও না খুলে চুপ করে থাকে। এমন সময় জানলা ব্যাঙ আস্তে আস্তে নড়তে দেখে মুচকি হাসে। শুভ দ্রুত লোহার শিকলের ফাঁদের মতন করে ঘরের লাইট অফ করে দিয়ে জানলার দিকে তাকিয়ে থাকে। একটু পরই হঠাৎ করে জানলা খুলে একটা হাত ভেতরে আসতেই শুভ লোহার ফাটটা লোকটার হাতে পরিয়ে দরজার সাথে তালা মেরে দিয়ে ঘরের লাইট জ্বালিয়ে চমকে উঠে দেখে ওর রুমমেট। শুভ বিজয়ের হাসি দিয়ে চিৎকার করতে থাকে। চোর 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 বলে চিৎকার করে। সর্বপ্রথম চাওলা শুনতে পেয়ে দৌড়ে এসে চেপে ধরে রুমমেটকে, তারপর বলে, ভাগনা চলে আইছি, তাড়াতাড়ি বাইরে আসো, শালাকে আচ্ছা মতো পিটাবো। শুভ হাতে লোহার পাইপ নিয়ে ঘর থেকে বের হয়। সোজা গিয়ে রুমমেটের গলা চিপে ধরে। কিরে শালা, মারতে আসছিস তোর বাপকে? আয়, আজ তো সানডে মানডে ক্লোজ করে দেবো। আর চাওলা দুজনই একসাথে উড়াধুরা মারতে থাকে এবং তাকে বেঁধে রাখে। কি করবে এখন? একে পুলিশে দেবো? হ্যাঁ, আমি পুলিশকে ডেকেছি, নিয়ে যাবে এক্ষুনি। শুভ মুচকি হেসে সেখান থেকে গিয়ে চায়ের দোকানে বসে। একটু পর একটা হাইস গাড়ি এসে দাঁড়ায় ওদের সামনে। সেখান থেকে এক এক করে 6 জন সিভিল ড্রেস পরুয়া লোক বের হয়ে আসে। এখানে কে আমাকে ফোন করেছিল? যে আমি স্যার, আর ওই যে চোরকে আমরা বেঁধে রেখেছি, নিয়ে যান। রুমমেটকে নিয়ে চলে যায় শুভ। কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে চাওয়ালা মামার দিকে তাকিয়ে বলে, মামা, এমন আহু শব্দ কোথা থেকে আসছে? হিহি, পাশের বাড়িতে নতুন একটা ছেলের বিয়ে হয়েছে, 2 দিন হলো। বাসায় কেউ নেই, শুধু ওরা 2 জন ছাড়া, তাই হয়তো মনের সুখে কোমর দোলাচ্ছে। ভালোই বলেছো মামা। আচ্ছা শোনো, এখন আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি, কাল আবার ফাইনাল পরীক্ষা দিতে যেতে হবে। শুভ রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় শুভ। দ্রুত রেডি হয়ে দৌড়তে থাকে রাস্তার দিকে। এমন সময় কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় শুভ মাটিতে। কিন্তু কিসের সাথে ধাক্কা লেগেছে সেদিকে না তাকিয়ে আরও দ্রুত ছুটতে থাকে। সেনা ক্যান্টিনে সময় মতন পৌঁছতে পেরে শুভ জোরে একটা নিঃশ্বাস ফেলে। তারপর স্বাভাবিকভাবে ভেতরে ঢুকে পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শেষ করে বের হতেই কয়েকটা অচেনা লোক শুভকে ঘিরে ধরে। তারপর, কিরে, তুই কি আসার সময় কারোর সাথে ধাক্কা খেয়েছিলি? কে ভাই আপনারা? আর আমার আজব প্রশ্ন জিজ্ঞেসই করছেন বা কেন? চিনবে পাগলা, চল আমার সাথে, তোকে চিনিয়ে দিব আমরা কে আর কার লোক। শুভকে আর কিছু বলতে না দিয়ে এক প্রকার জোর করে তুলে নিয়ে যায় লোকগুলো। শুভ চুপ করে বসে থাকে ওদের সাথে। প্রায় ঘন্টাখানেক পর শুভকে নিয়ে লোকগুলো একটা বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে শুভকে টেনে নিয়ে যায় বাড়ির সামনের বাগানে। উফ, কে রে ভাই তোরা? কেন আমার সাথে এমন করছিস? আমি কি কিছু করেছি তোদের? আমার চাকরির কোনো ক্ষতি হলে সত্যি বলে দিলাম, তোদের একটাকেও আমি ছাড়বো না। এই চুপ কর, আর সামনে তাকিয়ে দেখ তোকে কোথায় এনেছি। শুভ কিছুটা বিরক্ত নিয়ে সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে বসে আছে। পরনে নীল শাড়ি, চুলগুলো খোলা, হাতে নীল চুড়িতে একদম নীল পরীদের মতন লাগছিল।
শুভ হা করে তাকিয়ে থাকতে দেখে রিয়া কিছুটা রেগে যায়। তারপর এই ছেলে, এইভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? পড়ি দেখছি আমি। হোয়াট? পড়ি? তাও এখানে? কোথা থেকে আসবে শুনি? আরে আমার সামনে তো বসে আছে পড়ি। রিয়া কিছু বলতে যাবে তার আগেই ওর বডিগার্ড ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারে শুভকে। তারপর শালা আমাদের ম্যাডামকে আমাদের সামনে ইফতিজিং করিস, তোকে এক্ষুনি পুলিশে দেবো, ওয়েট কর। পুলিশদের কথাটা শুনে শুভর হুঁশ ফিরে আসে। দ্রুত বডিগার্ডকে বলে, আরে রে ভাই, পুলিশে দেবেন কেন আমাকে? আমি কি আপনাদের কোনো ক্ষতি করেছি? হ্যাঁ করেছেন। আপনি রাস্তায় পাগলের মতো দৌড়াচ্ছিলেন কেন? আর আমাকেই বা ধাক্কা দিয়ে পালিয়ে গেলেন কেন? জানেন আপনি আমি কত জায়গায় ব্যথা পাইছি? এখনো উঠতে পর্যন্ত পাচ্ছি না। শুভর মনে পড়ে যায় সকালবেলার কথাটা। নিজের মধ্যে অনুশোচনা হতে থাকে ওর। আসলে আমি জানি না আপনি কে, তবে আসলে আমাকে ক্ষমা করবেন। আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি। আমার সেনাবাহিনীর ফাইনাল পরীক্ষা ছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় ওভাবে দৌড়েছিলাম। কেন? আপনার বাবা মা বা বোন নেই? হাসালেন ম্যাম, আমি এতিম আর বাবা মার একমাত্র সন্তান ছিলাম, তাই আপাতত দুনিয়ার আমার কেউ নেই। সরি। এই তোমরা ছেলেটাকে বাসায় পৌঁছে দিয়ে এসো। ভাই দাবি রাস্তা, আপনি এভাবে বসে আছেন কেন? মানে আপনি কি করেন? তেমন কিছু নয়, এই এলাকার কাউন্সিল আমি। ও, আমার থেকে কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম। এবারের মতো করলাম, তবে পরের বার থেকে কোথাও যেতে হলে আগে থেকে সতর্ক থাকবেন, যেন লেট না হয়ে যায়। আজ আমার সাথে ধাক্কা লেগেছে, দুদিন পর তো ট্রাকের সাথেও ধাক্কা লাগবে, সো সাবধানে চলাফেরা করো। জি আচ্ছা। ও আরেকটা কথা, তোমাকে তো এই এলাকায় আগে দেখিনি। জি, আমি এই এলাকায় নতুন এসেছি। দিনকাল ভালো নয়, সাবধানে চলাফেরা করো। শুভ সেখান থেকে চলে আসে সোজা মেসে। এমন সময় চাওয়ালা মামা শুভকে ডেকে জিজ্ঞেস করে, শুভ বাবা, পরীক্ষা কেমন হলো? আর সকালে পাগলদের মতো দৌড়ে কই গিয়েছিলি? ভালো হয়েছে মামা পরীক্ষা, আর লেট হয়ে গিয়েছিল একটু, তাই তো দৌড় দিয়েছিলাম। আচ্ছা, একটা মহিলা এসেছিল আমার কাছে মেসে রান্না করার জন্য। তোর কি লোক লাগবে? লোক দিয়ে কি করবো মামা, নিজেই রান্না করে খাবো কয়েকদিন, তারপর চলে যেতে হবে ট্রেনিংয়ে। আসলে মহিলাটা অনেক গরিব ছিল, কাজ পেলে ওর সুবিধা হতো। বুঝেছি চাচা, মনে রং লেগেছে, সমস্যা নেই, ডেকে আনো। আর এই বাড়িটাতে আজ থেকে তোমরা থাকবে। আর তুই? ওই যে বললাম না, চলে যাবো ট্রেনিংয়ে। চাওয়ালা মামা চুপ করে নিজের কাজে মন দেয়। শুভ বুঝতে পারে চাওয়ালা মামা রাগ করেছে, তবুও শুভ নিরুপায়, যেতেই হবে ট্রেনিংয়ে। রাতে একা একা শুয়ে আছে শুভ, কিছুতেই ঘুম আসছিল না ওর। বারবার রিয়ার মুখটা ভেসে উঠছিল ওর চোখের সামনে। ইচ্ছে করছিল ছুটে গিয়ে দু চোখ ভরে দেখে আসতে, তবে সে না গিয়েই শুয়ে থাকে। রাত্র প্রায় 10টা। এমন সময় লুইস ফোন দেয় সাব্বিরকে। তারপর, বস, শালাকে কি করব, শুধু শুধু আমাদের খাবারগুলো খাচ্ছে। কি আর করবো লুইস, ওর পরিবার যদি সচ্ছল হয় তবে মেরে দাও, আর যদি গরিব হয় তবে দুটো হাত পা কেটে ফেলো। ওকে বস। শুভ ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে মোবাইল ফোন হাতে নিয়ে নোটিফিকেশন চেক করতেই চমকে উঠে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর কার্যালয় থেকে মেসেজ এসেছে আগামী 10 তারিখে ট্রেনিংয়ে যেতে হবে শুভকে। আজ 8, মানে আর 2 দিন সময়। শুভ দ্রুত ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নেয়। এরপর বেরিয়ে যায় শুভ তার নতুন গন্তব্যের পথে। 6 মাস পর সেনাবাহিনী প্রধান আর পুলিশ প্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। এজাজ সাহেব, শুনেছেন তো দেশে প্রায় সবগুলো ক্রাইম বর্ডার দিয়ে সংঘটিত হচ্ছে। হ্যাঁ শুনেছি আমি, কিন্তু কি করব, প্রত্যেক জেলায় জেলায় এই মাফিয়াগুলো ছড়িয়ে পড়লে বর্ডার গার্ড তো মনে হয় নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আর এদিকে আমাদের রাত দিন সব এক করে খুঁজে বের করতে হচ্ছে এসব মাফিয়াদের। কিন্তু ধরেও তো কোনো লাভ হচ্ছে না, কোনো না কোনোভাবে জামিন পেয়ে ছুটে যাচ্ছে। আপনি সঠিক বলেছেন, ওরা ছুটে গিয়ে আমাদের পরিবারের সদস্যদের হত্যা, এমনকি অপহরণের মতো জঘন্যতম কাজও করে ফেলেছে। কোনো পুলিশ কেন, সাধারণ কোনো মানুষ চায় না তাদের পরিবারের কোনো ক্ষতি হোক বা করুক। কিন্তু তাই বলে তো এইভাবে চললে হবে না ইজাজুল সাহেব, আমাদের তো কিছু একটা করতে হবে। আপনি তো জানেনই, আমাদের ফায়ার করার অনুমতি থাকলেও আমরা করতে পারি না জনসম্মুখে। আমার একটা বুদ্ধি এসেছে, আমাদের এমন একজনকে দরকার যে কিনা কোনো ভয় না করে বেপরোয়া হয়ে সব মাফিয়াকে ধ্বংস করে দেবে। আমার এই দীর্ঘ চাকরি জীবনে আমি এমন পুলিশ অফিসার আজ পর্যন্ত দেখিনি, এমনকি আমিও নয়।
ইজাজুল সাহেব, আপনি অনুমতি দিলে কি আমি আপনাকে দেখাতে পারি সেই ছেলেকে, যে নিজের জীবনের মায়া না করে বেপরা হয়ে শেষ করে দেবে পুরো দেশের মাফিয়া সিন্ডিকেটদের? হ্যাঁ, অবশ্যই দেখান। সেনাবাহিনীর প্রধান টিভির রিমোট হাতে নিয়ে চালু করে। পুলিশ প্রধান টিভির দিকে তাকিয়ে দেখে একটা ছেলে, লম্বায় প্রায় 60 ফুট ছুঁই ছুঁই। সামনে থেকে শত্রুদের একের পর এক আক্রমণ করতে করতে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। পুলিশ প্রধান কিছুক্ষণ টিভির দিকে হা করে তাকিয়ে থেকে সেনাবাহিনীর প্রধানের দিকে তাকিয়ে থাকে। স্যার, এই ছেলেটাকে দেখে তো আমার মনে ভয়ের সৃষ্টি হলো। ছেলেটাকে একটু সামনে আনেন তো, একটু দেখতাম। এই হলো আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সাহসী, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। আমাদের ডিপার্টমেন্টে এর গর্ভ শুভ রহমান দ্য কিলার মেশিন। একটিবার ডাকুন ছেলেটিকে। সেনাবাহিনীর প্রধান একজনকে হুকুম করতেই লোকটি রুম থেকে বের হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই একটা ছেলে রুমে প্রবেশ করে। হ্যাঁ, ছেলেটি শুভ। শুভ রুমে প্রবেশ করেই স্যালুট দেয় সেনাবাহিনীর প্রধানকে। তারপর, স্যার ডেকেছেন আমাকে? পরে সেনাবাহিনী প্রধান শুভকে তার জরুরি তলবের জন্য ডাকে এবং পুলিশ প্রধানের সঙ্গে তার কিছু কথা বলিয়ে দেয়। তারপর পুলিশ প্রধান বলে, শুভ, তোমার ভিডিও আমি দেখলাম। সত্যি বলতে এই চাকরি জীবনে কখনোই আমি তোমার মতো এত তীক্ষ্ণ সেনাবাহিনীকে দেখিনি, সাথে পুলিশও। তোমাকে আমি একটা কাজের জন্য 6 মাসের জন্য নিয়ে যেতে চাই। সরি স্যার, আমি আপনাকে অগ্রিম কিছু বলতে পারছি না। আমাকে যদি সরকার থেকে ছুটি দেয় তবে আমি ভেবে দেখব। তোমাকে ছুটি দেওয়া হলো শুভ, তুমি পুলিশ প্রধানের সাথে যাও। দেশে কিছু এলাকায় অনেক মাফিয়া তৈরি হয়েছে, তোমাকে সেই সব মাফিয়ার গডফাদারকে ধরে সাথে সাথে এনকাউন্টার করে দিতে হবে। কিন্তু স্যার, এতে আমার অসুবিধা হলে? তোমাকে ফুল পাওয়ার প্রদান করা হলো, এখন থেকে তুমি স্বাধীন। তবে হ্যাঁ, সাধারণ কোনো পাবলিকের শরীরে যেন তোমার জন্য একটু আঘাত না পায়, সেদিকে লক্ষ্য রাখবে। ওকে স্যার। ওকে, তবে তুমি আজই যাচ্ছ বগুড়ায়। মূলত ওখানেই মাফিয়ার গডফাদারদের আস্তানা। ঠিক আছে স্যার, তাহলে আমি আমার সব কিছু গুছিয়ে নিই। এই নাও কার্ড, এটা সবসময় নিজের কাছে রাখবি, কোনো সমস্যায় পড়লে এটা কাজে লাগাবি। শুভ কার্ডটা পকেটে ঢুকিয়ে স্যালুট করে বের হয়ে আসে। নিজের সহকারী সোলজারদের থেকে বিদায় নিয়ে শুভ চলে আসে পুলিশ প্রধানের সাথে তার বাড়িতে। স্যার, আমাকে আপনার বাসায় আনলেন কেন? তোমাকে গোপন কিছু ফাইল দেখানোর জন্য বাসায় এনেছি। ফাইলগুলো খুবই সিক্রেটভাবে বানানো। আমাদের পুরো পুলিশ ফোর্স ভয়ে এই ফাইলসগুলো আজও সলভ করতে পারেনি। কেন? তোমাকে আমি এখন যে মাফিয়ার কথা বলতে যাচ্ছি, সে খুবই ভয়ঙ্কর একটা ডার্ক কিং অফ আন্ডারওয়ার্ল্ড, জ্যাকসন। শুভ কিছুক্ষণ জ্যাকসনের ছবির দিকে তাকিয়ে থাকে। পুলিশ প্রধান আবারও ফাইলের পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে একটা ছবি দেখিয়ে বলে, এ হলো শারন, জ্যাকসনের ডান হাত। স্যার, এদের মূল আস্তানা বলতে এদের কাকে কোথায় পেতে পারি আমি? এদের সচরাচর শাহ সুলতান সহ আশেপাশে বিভিন্ন কলেজের সামনে মেয়েদের ইফটিজিং করতে দেখা যায়। ওকে স্যার, আমাকে এখন একটা কোনো কিছু কাজ দেন। তুমি চাইলে আমার একমাত্র মেয়ের গাড়ির ড্রাইভার হতে পারো। আমার মেয়ে নীলা শাহ সুলতান কলেজে পড়াশোনা করে। ব্যাস, তাহলে হয়ে গেল স্যার। তা আপনার মেয়ে কই? দেখছি না তো বাসায়। ও গিয়েছে ওর নানু বাড়ি, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুমি ওই যে সিঁড়ির পাশের রুম দেখেছো, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করো। শুভ পুলিশ প্রধানের কথা মতন ফ্রেশ হয়ে বিছানায় শরীর এড়িয়ে দিতেই কেউ একজন দরজার কলিং বেল বাজাতে থাকে। শুভ জানে বাসায় কেউ নেই পুলিশ প্রধান ছাড়া, তাই সে নিজেই দরজা খুলে দিতে যায়। শুভ দরজা খুলে দিতেই ওপাশ থেকে কেউ একজন ঠাস ঠাস করে থাপ্পড় মারে শুভকে। শুভ কিছুক্ষণ চোখ মুখ অন্ধ দেখে। ভিখারির বাচ্চা, কতক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি, কানে যায়নি তোর? না ম্যাম, আসলে ফ্রেশ হয়ে একটু বিছানায় শুয়েছিলাম, তাই আসতে দেরি হলো। বাই দ্য ওয়ে, তুই কে? আর আমাদের বাসাতেই বা কি করছিস? তোকে তো আমি কোনোদিন দেখিনি আমাদের বাসায়। জি সরি, আসলে আমাকে আপনার বাবা মানে স্যার আপনার ড্রাইভার হিসেবে নিযুক্ত করেছে, সেই খাতিরেই আমি আপনাদের বাসায়। বুঝেছি। এখন যা, তাড়াতাড়ি আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়। আমি কেন চা আনবো? আমাকে কি আপনার কাজের ছেলে মনে হয়? নীলা আবার শুভকে ঠাস ঠাস করে থাপ্পড় মারে, তারপর রাগী গলায় বলে, আমার কথার অবাধ্য হবি তো? সত্যি বললাম, একদম তোকে মেরে দিব। আর তোকে মারলে আমাকে কেউ জেলেও দিতে পারবে না, কারণ আমার বাবা পুলিশ প্রধান। শুভ মুচকি হেসে কিচেনে গিয়ে নীলার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসে। ম্যাম, এই নিন আপনার চা। নীলা চায়ের কাপ নিয়ে 1 চুমুক দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে, তারপর চোখ খুলে বলে উঠে, বাহ, দারুণ বানিয়েছিস তো চা। এখন থেকে রোজ আমার জন্য চা বানিয়ে দিবি।
কিন্তু আমার কাজ তো শুধু গাড়ি চালানো। সমস্যা নেই, তোর বেতন বাড়িয়ে দিব। এখন যা, বাইরে গাড়ি রাখা আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার কর। রাতে একটা পার্টিতে যেতে হবে আমাদের। শুভ নীলার কথা মতন বাইরে এসে গাড়ি পরিষ্কার করতে শুরু করে। প্রায় ঘন্টাখানেক গাড়ি ধোয়ার পর একদম নতুনের মতন চকচক করতে শুরু করে গাড়িটা। শুভ নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে পুরো শরীর ভিজে গিয়েছে, তাই সেও গোসল করে রুমে এসে রেস্ট নিতে থাকে। এমন সময় লুইস ফোন দেয় শুভকে। বস, শুনলাম আপনি চলে এসেছেন বগুড়ায়। হ্যাঁ লুইস, আমার কাজটা বাকি ছিল, ওটা শেষ করতে তো হবে নাকি? তাহলে কি বস আবারও আমাদের লোকদের এক জায়গায় নিয়ে আসবো? হ্যাঁ, সবাইকে নিয়ে আসতে থাকো, খুব শীঘ্রই আমরা সব কিছু নিজের দখলে নিয়ে নেব। ওকে বস। শুভ ফোন কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। এদিকে জ্যাকসন নিজের আস্তানায় ফিরে গিয়েই ফোন করে সারেনকে। সারন, 7টা মাস হয়ে গেল, তুমি তো আমাকে কোনো নিউজ দিলে না। বস, আপনি শুধু শুধু ভয় পেয়েছিলেন। আমরা পুরো শহর এমনকি পুরো দেশ রাজত্ব করতে শুরু করে দিয়েছি। তবে তুমি বলছো আমাদের দুশ্মন বেঁচে নেই? জি বস, আপনি নির্ভয়ে চলে আসতে পারেন। আপনার সে রাজকীয় সিংহাসন আবারও পরিপূর্ণ পাবে। তবে সারন, এত তারা কিসের? দেখতে থাকো কি হয়। আমার মন বলছে এখনো বেঁচে আছে ও। বস, কিং মারা গেছে, আপনি আসল কিং, কেন মানছেন না আপনি? যতক্ষণ পর্যন্ত না আমি কিংয়ের লাশ দেখছি ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না কিং মারা গিয়েছে। বস, কিংয়ের সাথে থাকা চামচাগুলো তো কোনো খোঁজ নেই। হতেও তো পারে শালারা আগুনে পুড়ে ক্ষত বিক্ষত হয়ে দৌড়ে পালিয়ে যেতে নিয়ে মাঝ পথে মৃত্যুবরণ করেছে। কারণ নিজের কাজে মন দাও, আরো শক্তিশালী করে তুলো আমাদের আড্ডাখানা, যেন কিংয়ের বাবাও আসতে না পারে। বস, কিংকে আটকানোর ক্ষমতা কিন্তু আমাদের নেই। তাহলে ভাবো, কিংকে মারা কি তোমাদের পক্ষে সম্ভব? বস, তাহলে কিং কেন সামনে আসছে না? শালাকে তো সামনে পেলে আমি একদম খুন করে ফেলবো। তুমি তো জানোই সারণ সিংহ কাউকে আক্রমণ করার আগে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করে, যেন সে খুব ভালোভাবে মাইন্ড গেম খেলতে পারে। আর যদি সে মাইন্ড গেম ভালোভাবে খেলতে পারে তো ওর সামনে কেউ টিকবে না। এর মানে বস, আপনি বলতে চাচ্ছেন আপনি ভয় করেন কিংকে দেখে? সারণ, জ্যাকসন গর্জে ওঠে। সারেন কিছুটা ভয় পেয়ে যায়, তারপর আমতা আমতা করে বলতে শুরু করে। জি বস, বলুন। তোমার মাথায় দিন দিন মরিচিকা জমা পড়ছে। আমি গোপনভাবে খবর পেয়েছি কোনো এক আর্মি মেজর আমাদের ধ্বংস করতে আন্ডারগ্রাউন্ডে এসেছে। তোমরা সতর্কভাবে তাকে ধরে ফেলো এবং এমনভাবে মেরে ফেলো যেন আর কখনোই কোনো সেনাবাহিনী পুলিশ আমার পেছনে লাগতে না আসে। ওকে বস, আমি এখনই লুক লাগিয়ে দিচ্ছি, আপনি টেনশন করবেন না। একদম শালাকে যেখানে পাবো সেখানে কাঁপাবো। জ্যাকসন ফোন কেটে দিয়ে রুমের মধ্যে পায়চারি করতে থাকে প্রায় 10টা। শুভ ঘুমের বিভোরে। এমন সময় নীলা এসে ঘুমের ঘোরেই শুভকে থাপ্পড় মেরে বসে। হঠাৎ ঘুমের মধ্যে থাপ্পড় খেয়ে লাফিয়ে উঠে শুভ। চারিদিকে তাকিয়ে বুঝার চেষ্টা করে কে তাকে মারলো। কিরে, এভাবে আশেপাশে তাকাচ্ছিস কেন? আমি মেরেছি তোকে শালা, তোকে বলেছিলাম না আজকে আমি নাইট ক্লাবে যাব, পার্টি আছে। সরি ম্যাম, আসলে একটু চোখ লেগে এসেছিল, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। শুভ দ্রুত বিছানা থেকে উঠে চলে যায় ফ্রেশ হতে। 10 মিনিট পর বাথরুম থেকে বের হয়ে চমকে উঠে শুভ। নীলার পরনে ছোট্ট হট ড্রেস। শুভর এভাবে তাকানো দেখে নীলা আবারও ঠাস করে থাপ্পড় মারে শুভকে, তারপর বলে, কিরে ভিখারির বাচ্চা, এভাবে চেয়ে আছিস কেন আমার দিকে? ম্যাম কিছু মনে করবেন না, আমার পোশাক দেখুন অনেক ভালোই আছে, কিন্তু আপনার দিকে তাকিয়ে দেখুন, ছেঁড়া জিন্স প্যান্ট আর ওটা কি বলেছেন সব দেখা যাচ্ছে। ছি 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 ছি। কুত্তা শালা, এটা হলো আজকের স্টাইল, বুঝলি? চুপচাপ তুই আমার সাথে চল, নয়তো তোকে একদম মেরে ফেলবো। শুভ মুচকি হেসে নীলাকে নিয়ে বের হয়ে যায়। অমনি নীলার বাবা নীলাকে দেখে চোখ ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। ম্যাম আপনি যান, আমি একটু আসছি, স্যারের সাথে কথা বলে। তাড়াতাড়ি চলে আসবি, না হলে কিন্তু। শুভ চলে আসে নীলার বাবার রুমে। তারপর, স্যার। হ্যাঁ বলো শুভ। এগুলো কি স্যার? সিসি, আপনি একজন আইনের এত বড় পদে থেকেও নিজের মেয়েকে রাতের বেলা নাইট ক্লাবে যেতে দেন? আপনি তো জানেন নাইট ক্লাবে কে থাকে বা কাজে যাতায়াত। বাবা, আমি বহু চেষ্টা করেছি নীলাকে নাইট ক্লাব মদ পান করা থেকে বিরত থাকতে, কিন্তু পারিনি মেয়েটাকে ঘরে আটকে রাখতে। নিজের হাত কেটে ফেলে, চুল কেটে ফেলে, তাই আর বাধা দেই না। টেনশন করবেন না স্যার, আপনার মেয়েকে উচিত শিক্ষা দেবো আমি। শুভ দ্রুত বাড়ি থেকে বের হয়ে লুইসকে ফোন দেয়।
বস বলুন। তুমি স্টিফেনকে নিয়ে হোটেল নার্স গার্ডেনের নাইট ক্লাবে চলে এসো। একটা কাজ করতে হবে তোমাদের। ওকে বস। শুভ গাড়িতে গিয়ে বসে গাড়ি চালানো শুরু করে। প্রায় 30 মিনিট পর নাইট ক্লাবে চলে আসতেই নীলা গাড়ি থেকে নেমে পড়ে। একটু পর ওর মতন করে 5টা মেয়ে এসে নীলাকে নিয়ে ভেতরে চলে যায়। শুভ গাড়ি থেকে নেমেই লুইসকে ফোন দিতে যাবে, তার আগেই লুইস শুভর সামনে হাজির। এতদিন পর শুভকে দেখতে পেয়ে লুইস আর স্টিফেন আবেগে জড়িয়ে ধরে শুভকে। তারপর, বস কেমন আছেন? আগের চেয়ে তো দেখছি এখন আরো স্ট্রং আর বডি বিল্ডার হয়ে গেছেন। আচ্ছা বস, কি যেন একটা কাজের জন্য আসতে বললেন এখানে? ওই যে সামনে তাকিয়ে দেখো যে 6টা মেয়েকে দেখছো, সবগুলোকে তুলে নিয়ে যাবে একটা জোপের আড়ালে, আর তারপর সবগুলো প্রশ্ন করবে তোরা কেন নীলার সাথে সব বাজে কাজ করছিস। আজ তোদের দেহের ক্ষুধা মিটিয়ে দেবো। ওকে ওকে বস, বুঝে গেছি, নো টেনশন, হয়ে যাবে সবটা। শুভ গাড়িতে বসে থাকে। লুইস আর স্টিফেন সহ বাকি 10 জন চলে যায় ওদের কাজে। শুভ শীষ বাজাতে বাজাতে কিছুক্ষণে চারিদিকে তাকিয়ে থাকে। হঠাৎ একটু পেট মোটা ভুঁড়িওয়ালা দেখে শুভ চমকে ওঠে, কারণ লোকটা হলো শুভর চাচা। তাকে এই নাইট ক্লাবের সামনে দেখে চমকে গেলেও সবচেয়ে বেশি অবাক হয়। কিছু লোকাল মস্তানের সাথে হ্যান্ডশেক করে একটা ব্যাগ আদান প্রদান করে চলে যায়। শুভর চাচাকে না ফলো করে ওই লোকগুলোকে ফলো করতে থাকে। এমন সময় লুইস ফোন দেয় সাব্বিরকে। বস তুলে এনেছি শালিদের। লুইস, সবগুলোকে একটা গোডাউনে লুকিয়ে রাখো। তবে হ্যাঁ, সবগুলোকে আচ্ছা মতো পিটাতে হবে। আমি আসলে, আর তোমরা সবাই দ্রুত গাড়ি নিয়ে চলে আসো, আমার ফোনের লোকেশন ফলো করো। কেন বস? তাড়াতাড়ি চলে এসো, তাহলে বুঝতে পারবে। শুভ কলে থেকেই ড্রাইভ করতে থাকে। এদিকে শুভ যে গাড়ি ফলো করছিল সে গাড়ির ড্রাইভার বারবার লুকিং গ্লাসে শুভর গাড়ির দিকে তাকাচ্ছে। শুভ বুঝতে পারে ওরা কিছু একটা আন্দাজ করেছে, তাই দ্রুত ক্লোরোফোম বোম বের করে হাতে নিয়ে গাড়ির গতি দ্বিগুণ করে সেই গাড়ির সামনে গিয়ে জানলা দিয়ে ক্লোরোফোম বোম ছুঁড়ে মেরে গাড়ির গতি কমিয়ে দেয়। আর যা হয় তাতে বোম ফেটে গাড়িতে থাকা লোকগুলো সেন্সলেস হয়ে গাড়ি ধাক্কা মেরে দেয় একটা গাছের সাথে। শুভ গাড়ি থেকে নামার আগে আরও 3টা গাড়ি এসে শুভর পেছনে থামে। শুভ গাড়ি থেকে নেমে এগিয়ে যেতে থাকে সেই গাড়ির দিকে। লুইস আর স্টিফেনও গাড়ির থেকে নেমে লুইসের সাথে যেতে থাকে। গাড়ির কাছাকাছি গিয়ে ভেতরে তাকাতে দেখতে পায় 4টা কালো মুখোশ পরা লোক। লুইস, নিয়ে যাও সবগুলোকে। লুইস আর স্টিফেনের ক্রু মেম্বারদের হুকুম দেয় লোকগুলোকে নিয়ে যাওয়ার জন্য। শুভ গাড়ির মাঝে পড়ে থাকা ব্রিফকেসের লকটা খুলে ভেতরে তাকাতেই চমকে উঠে। পুরো ব্যাগেই হিরোইন দিয়ে ভর্তি। শুভ যেন আকাশ থেকে পড়ে। মনে মনে ভাবতে থাকে, তবে কি শুভর চাচাই এসব হিরোইনের সাপ্লাই দেয়? বস কি ভাবছেন? লুইস, আমার মনে হচ্ছে ঘরেই শত্রু রেখে আমরা বাইরে শত্রুকে খুঁজে বেড়াচ্ছি। মানে আমাদের ঘরেই আসল শত্রু লুকিয়ে। এই হিরোইনগুলো আমি দেখেছি আমার চাচাকে এই লোকগুলোকে কাছে বিক্রি করতে। কি বলছেন এগুলো বস? আমরা তো জানি এই হিরোইনের সাপ্লাই দেয় এখানকার ওই ক্ষমতাবানদের নেতা বাবু নেতা। বাবুই হলো আমার আপন চাচা। বস, আপনি কিভাবে বাবুকে দেখলেন আর এদের পিছু নিলেন? নার্স হোটেলের সামনে দেখেছিলাম এদের সাথে ডিল করতে। চলে যাওয়া যাক। বস, এখন কি বাবুর বাসায় যাবেন? না স্টিফেন, আমাকে যে থাপ্পড় মেরেছে তার পিঠের চামড়া তুলতে যাব, না হলে আমার যে রাগ কমবে না। কে মেরেছে বস আপনাকে? সেটা ওখানে গেলেই বুঝতে পারবে। ওকে চলুন। শুভ লুইস আর স্টিফেনকে নিয়ে চলে আসে গোডাউনে। শুভর পরনে হুডি এবং লং কোট, চোখে ব্ল্যাক সানগ্লাস আর মুখে ব্ল্যাক মাস্ক। বস, দ্বিতীয় তলায় বেঁধে রেখেছে সবগুলোকে। মেয়েদের পরে দেখছি, আগে ছেলেদের দেখি, চলো। শুভ পরে আসে সেই ছেলেগুলোর সামনে যাদের সেন্সলেস করে নিয়ে এসেছিল ক্রুরুরা গোডাউনে। লুইস, মাস্ক কেন এদের মুখে এখনো? খুলে ফেলো মাস্ক। লুইস মাস্ক খুলতেই একে একে বেরিয়ে আসে লোকগুলোর চেহারা। শুভ ছেলেগুলো দেখে চিনতে না পারলেও শেষে একজনকে ঠিকই চিনে ফেলেছে, শুভর বন্ধু আশিক। লুইস, দেখো দেখো, ঘরের শত্রুদের ধীরে ধীরে তাদের খোলস থেকে বের হয়ে আসছে। মানে বস? এই যে আশিককে দেখছো, ও হলো আমার বন্ধু। আমার সাথে সব সময় থাকতো, কিন্তু দেখো সে এখন একটা হিরোইন ব্যবসায়ী, আর তাও আবার আমার চাচারই সাথে। বস, কি করব? জাগিয়ে তোলো শালাকে। লুইস গরম পানি ঢেলে দেয় সবগুলোর ওপর। সাথে সাথে লাফিয়ে উঠে আশিকরা। তারপর, কার এত বড় সাহস? শালা আমার গায়ে গরম পানি দিয়েছিস?
জানিস আমি কে? হ্যাঁ বল তুই কে? আমি হলাম দ্য মনস্টার কিং এর লোক। তো আমি কি করবো বল? তুই তো জানিয়ে দিলি তুই কে, আমি কি বলবো আমি কে? কি বলবি তুই? শালা দেখে তো মনে হচ্ছে ফুটপাতের মাস্তান। লুইস আশিকের কথায় জোরে জোরে হেসে উঠে, তারপর হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন, এ তো ফুটপাতের মাস্তান যাকে দেখে আমাদের কিং ও কেঁপে ওঠে, দ্য ডার্ক কিং অফ আন্ডারগ্রাউন্ড। চিনিস, নাম শুনেছিস কখনো? এ ভাই হাসাস না তো আমাকে। শালা তুই কি জানিস তোদের বস নকল কিং? কারণ আসল কিংকে তো আমরা ওর বাসা সহ জ্বালিয়ে দিয়েছি। আমি তো জানতাম তুই আর শুভ অনেক ভালো বন্ধু, তবে কেন বেইমানি করলি ওর সাথে? কেন আবার শালা সবসময় আমাদের ওর হুকুম দিত, আমাদের বসের ভূমিকায় ছিল, কিন্তু আমার সহ্য হতো না শালাকে। তাই তো আমি ওর চিরশত্রু মনস্টারের সাথে হাত মিলিয়ে ওকেই টপকে দিই। আর দেখ এখন বিন্দাস আছি, এই পুরো এলাকায় রাজ করছি আমি। ভেবেছিস কখনো শুভ যদি বেঁচে থাকে আর ফিরেও আসে তখন কি তোদের বলতে তোর এই সাম্রাজ্য থাকবে? কুত্তার সাথে হাত মিলিয়ে তো কিছুক্ষণ তুই রাজ করবি, কিন্তু বনের সিংহের সাথে যদি থাকতি তবে দেখতি তুই সারা জীবন একইভাবে রাজ করতে পারতি। বনের সিংহকে তো মেরে দিয়েছি রে ভাই, তাই আর কোনো টেনশন নেই। এখন ছেড়ে দে, কাজ আছে, হিরোইনগুলোকে পাঠিয়ে দিতে হবে চট্টগ্রাম। শুভ ডেভিলদের মতন হাসি দিয়ে নিজের মুখ থেকে মাস্ক আর চশমা খুলে আশিকের দিকে তাকায়। চোখে মুখে পুরোই আগুনের মতন হয়ে গেছে। আশিক শুভকে জীবিত দেখে ঘামতে শুরু করে। তুই শুভ? কি মনে হয় রে তোর? তোর মতো একটা সামান্য কুত্তা আমাকে মেরে ফেলতে পারবে? বন্ধু আমাকে মাফ করে দে প্লিজ, আমি ভুল করে ফেলেছি, প্লিজ এবারের মতো মাফ করে দে প্লিজ। আমার গ্যাংস্টার জীবন একটা রুলস ছিল জানিস, বেইমানি কোনো ক্ষমা নেই। তুই তো বেইমানি করেছিস, বল তোকে কি ক্ষমা করা যাবে? তবে হ্যাঁ তুই আমার বন্ধু, তোকে ক্ষমা করতে পারি যদি বলিস আমার লিজাকে কে ধর্ষণ করে ওই কৃষ্ণচূড়ার গাছে ঝুলিয়ে রেখেছিল। আমি জানি না বন্ধু, জাস্ট লিজাকে নিয়ে গিয়েছিলাম তুই দেখা করতে চাস বলে। কার কাছে নিয়ে গেছিল বল? তোর চাচাবাবুর কাছে। থ্যাংক ইউ রে সত্যি কথাটা বলার জন্য। আর একটা কথা বলবি, কেন তুই আমার বাবা মাকে মেরে দিলি? আমরা মারিনি তোর বাবা মাকে, আমি জানিও না কে মেরেছে। ওকে ভালো থাকিস উপরে। শুভ আশিকের কপালে পিস্তল ঠেকিয়ে টিগারে চাপ দিতে যাবে, অমনি আশিক বলে উঠে, দেখ দেখ দোস্ত, এটা কিন্তু একদম চিটিং হচ্ছে। তুই বলেছিলি আমাকে ছেড়ে দিবি, কিন্তু দেখ তুই কথা রাখছিস না, আমাকে মেরে দিচ্ছিস। ও সরি, আমি তো ভুলে গিয়েছিলাম কিং কখনো মিথ্যা বলে না। আমি তো তোকে মারবো না লুইস, আর স্টিফেন তো তোকে কথা দেয়নি। এই লুইস স্টিফেন তোমরাই ওকে মেরে দাও। ভাই প্লিজ ছাইড়া দেন ভাই, আমি কখনই বেইমানি করব না। বিপদে পড়লে ভাই। এই লুইস আর স্টিফেন আজ কি ছুটি তোমাদের? যা বলেছি করছো না কেন? বস আপনি দূরে যান, আপনার শরীরে এই বেইমানের রক্ত লাগবে ভেবে আমরা শুট করছি না। শুভ রুম থেকে বের হয়ে মুখে মাস্ক আর সানগ্লাস পরে পাশের রুমে আসতেই হেসে ওঠে নীলা সহ আরও কয়েকটা মেয়ে। কে বেঁধে রেখেছে লুইসরা? শুভ নিজেই সবগুলো শরীরে পানি ঢেলে দিতেই জেগে ওঠে সবগুলো। তারপর এই কোন শালারে আমাকে এখানে এনেছো তুলে? বেরিয়ে আয়, তোকে আজ আমি মেরেই ফেলবো। বুলবুলি এত রাগ কিসের? বাবা পুলিশ প্রধান বলে যা খুশি করবে আর সবাই তা মেনে নেবে, তা তো হয় না। আজ এসো তোমাকে বুঝিয়ে দেবো কিং কেমন। শুভ কথাটা বলেই নীলের দিকে এগিয়ে যেতে থাকে হাতে চাবুক নিয়ে। কাছে আসবি না বলে দিচ্ছি, একদম ভালো হবে না কিন্তু। ওকে এই যে দাঁড়িয়ে গেলাম, এবার বল তোর সাথে থাকা এই মেয়েগুলো কে? আমার বান্ধবী। তুই কি জানিস আজ তোর বান্ধবীরা তোকে বিকৃত করে দিতে এসেছিল? হোয়াট? বিক্রি? তাও আমাকে? বল তো তোকে কে আসতে বলেছিল আজকে নাইট ক্লাবে? কে আবার? এই যে আখি আমাকে বলেছিল আজ নাইট ক্লাবে আসতে, ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করিয়ে দিবে আমাকে। শুভ মুচকি হেসে আখির মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, সত্যি করে বলতো তোর সেই বয়ফ্রেন্ডটাকে নিষেধ বাবুর কাছে বিক্রি করতে এনেছিলি। শালি তুই তো দেখি বান্ধবী নামে কলঙ্ক, তোকে বাঁচিয়ে রাখলে তুই আবারও এই কাজ করবি। শালি যা ওপরে গিয়ে দেহ ব্যবসা কর। শুভ কথা শেষ করে পিস্তলের
ট্রিগার চাপতেই পিস্তল থেকে বুলেট বেরিয়ে আখির মাথা ফুটো করে দিয়ে যায়। নীলাসহ বাকি সবাই ভয়ে কেঁপে ওঠে। শুভ সবার দিকে তাকিয়ে শুধু নীলাবাদে সব মেয়েকে মেরে ফেলে। পিস্তল ফেলে দিয়ে হাতে চাবুক নিয়ে বলে, কিরে তুই না একটা মেয়ে? তোর বাবার সম্পদ একটা ছেলের স্ত্রী, তবে কেন তুই এই বাজারে বেশ্যা মেয়ের মতো নিজের বুক পেট বের করে হাঁটছিস? তোকে দেখে তোর বাবাও চোখ ফিরিয়ে নেয়। নীলা চুপ করে থাকে শুভর কথায়। শুভ চাবুক দিয়ে একের পর এক আঘাত করে নীলার পিঠে। কিছুক্ষণ এভাবে মারার পর শুভ চাবুক ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ঠিক তার কিছুক্ষণ পরেই নীলার ড্রাইভার সেজে দ্রুত নীলার সামনে এসে বলে, ম্যাম চুপ করে থাকুন, এখন কেউ নেই বাসাতে, এখনই আপনাকে এখান থেকে নিয়ে যাব। শুভ চুপি চুপি নীলার হাতের বাঁধন খুলে দিয়ে কাঁধে করে নিয়ে চলে আসে বাসায়। নীলার এমন অবস্থা দেখে পুলিশ প্রধান শুভকে জিজ্ঞেস করে, শুভ কি হয়েছে নীলার? এভাবে একে কোলে করে নিয়ে আসলে কেন? স্যার নীলাকে কোনো একটা গ্যাংয়ের লোক তুলে নিয়ে গিয়েছিল, আমি ম্যামকে অনেক কষ্টে সেখান থেকে নিয়ে এসেছি। যাও তাড়াতাড়ি নীলাকে বিছানায় শুয়ে দাও, আমি ডাক্তারকে ফোন করছি। শুভ নীলাকে ওর বিছানায় রেখে চলে আসে নিজের ঘরে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের মাঝে হারিয়ে যায় সে। পরদিন মোরগের ডাকের শব্দে ঘুম ভেঙে যায় শুভ। ঘুম ঘুম চোখে বাথরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে। পাশেই পুলিশ প্রধান টিভি নিউজের দিকে তাকিয়েছিল। ঠিক সেই সময় টিভি নিউজে সংবাদ পাঠিকা পড়ছে সকাল 7টার খবর। মনস্টার দ্য কিং অফ আন্ডারগ্রাউন্ডের লোককে কে বা কারা গতকাল রাতে খুন করে হোটেল নাচ গার্ডের সামনে ফেলে রেখে গিয়েছে। পুলিশ প্রধান টিভি অফ করে আর চোখে শুভর দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলে, সাব্বাস শুভ, কাজটা ভালোই করেছো, তবে এভাবে না মারলেও পারতে। শুভ পুলিশ প্রধানকে দেখিয়ে রহস্যময় হাসি দিয়ে খেতে শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে ফোন দেয় বাবুকে। হ্যালো, কে বলছিস? আরে চাচা ভুলে গেলে আমারে, আমি তোমার ভাতিজা শুভ বলছি। ধুর শালা, সকাল সকাল কে মজা করছিস বল তো আমার সাথে? সত্যি করে বল তুই কে? তোর ভাতিজা বলছি রে, ফোনের নাম্বারের দিকে তাকিয়ে তা দেখ। বাবু ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে স্পষ্ট কারো লেখা শুভ। মুহূর্তেই ঘুমের ভাব কেটে গিয়ে বাবুর পুরো মুখ আতঙ্কের ছাপ ফুটে ওঠে। অস্পষ্টভাবে বলতে থাকে, তুই বেঁচে আছিস? তো শালা আমাকে মারতে হলে তোর আবার জন্ম হয়ে আসতে হবে রে। আমি তো ভেবে পাচ্ছি তুই কেন করলি বেইমানি আমার সাথে। কই আমি বেইমানি করিনি তো ভাতিজা, তুই আমাকে ভুল ভাবছিস। গতকাল রাতে তো দেখলাম মনস্টার লোকের সাথে হিরোইনের ড্রিল করলি। টিভি চালু করে দেখ, সবগুলো মেরে দিয়েছি। তোকে মেরে দিতাম কিন্তু কেন যেন তোকে মারতে ইচ্ছে হলো না, তাই ছেড়ে দিলাম। এই না হলো আমার ভাতিজা, তোকে কতদিন দেখি না, একবার দেখা করতে হয় ভাতিজা। হ্যাঁ চাচা যান, যাবো খুব তাড়াতাড়ি, তুমি রেডি থেকো ভাতিজাকে বরণ করার জন্য। ওকে ভাতিজা। শুভ ফোন কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। এদিকে বাবু ভয়ে কাঁপতে থাকে, যা দেখে বাবুর ডান হাত হৃদয় বলে ওঠে, বস কি হলো, এভাবে কাঁপছেন কেন? আর এসি ঘরে থেকেও এভাবে ঘামছেন কেন? আমাদের মৃত্যু খুব নিকটে, এখনই সাবধান হয়ে নে। শুভ বেঁচে আছে, তুই যা সব লোকদের আমার পাহাড়ে থাকতে বল, যাতে কেউ না আসতে পারে আমার কাছে। ওকে বস। হৃদয় রুম থেকে বের হয়ে যেতেই বাবু ফোন দেয় সারেনকে। হ্যালো বস সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে সেটা বলো। বস শুভ বেঁচে আছে, একটু আগে আমাকে ফোন করেছিল। শালা তো দেখি কই মাসের প্রাণ। সে যাই হোক, শোন তুই শুভকে দেখা করতে বল, একা আসতে বলবি। ভয় নেই, আশেপাশে আমরা সিলাইবার নিয়ে থাকবো, তুই জাস্ট শুভকে আটকিয়ে রাখবি। ওকে বস। বাবু ফোন কেটে দেয়। সারন দ্রুত জ্যাকসনকে ফোন দেয়। বস একটা দুঃসংবাদ রয়েছে। কি? শুভ বেঁচে আছে। আমি আগেই বলেছিলাম ওকে মারা অত সহজ নয় শারন, কিন্তু তুমি তো শুনলে না। আমি যেখানে আছি এখান থেকে কিছু করার চেষ্টা করব, তুমি ওদিকে সামলে নিও। বস সারনের কথা না শুনেই জ্যাকসন নিজের ফোন বন্ধ করে ফেলল। সারন কিছুক্ষণ ভাবার পর দ্রুত নিজের নিরাপত্তার জন্য গোডাউনের চারিদিকে শত শত লোক গুন্ডাকে পাহারা দিতে বলে। এদিকে শুভ বিছানা থেকে উঠে সোজা নীলার রুমে গিয়ে দরজা নক করে। ম্যাম আসবো? হ্যাঁ আয়। শুভ রুমে প্রবেশ করে দেখে নীলা বিছানায় বসে আছে।
ম্যাম ওরা কি আপনার সাথে খারাপ কিছু করেছে? না, তবে খুব মেরেছে আমায়। আপনি কি ওদের চেনেন? না, আমাকে প্লিজ আর মনে করাস না ওই রাতের কথা। সত্যি আমার ওই রাতের কথা মনে পড়লে অনেক অনেক ভয় লাগছে। ম্যাম আপনি কিন্তু বেশি টেনশন নিয়ে ফেলেছেন। ওটা কি একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যান না প্লিজ। পিঠে মনে হয় রক্ত জমাট বেঁধে আছে, একটু পরিষ্কার করে দে তো। কি বলছেন এগুলো ম্যাম? আমি? হ্যাঁ তুই। তোকে দেখে কেন যেন আমার অনেক পরিচিত মনে হচ্ছে। তোকে কি আমি কোনোভাবে চিনি? আরে দূর ম্যাম, কি যে বলেন না। আচ্ছা তুই আমার পিঠটা পরিষ্কার করে দে। বাসায় কাজের বুয়া নেই, আর বাবাকেও তো বলা যায় না এসব। আচ্ছা ম্যাম, আপনি এখানে অপেক্ষা করুন, আমি কিচেন থেকে গরম পানি আর তোয়ালে এনে পরিষ্কার করে আনছি। নীলার উত্তরের অপেক্ষা না করি শুভ কিচেনে এসে গরম পানি করতে থাকে। এমন সময় ওর ফোন বেজে ওঠে। ফোনটা শুভ হাতে নিয়ে দেখে লুইসের ফোন। হ্যালো বস, বাবু তো দেখছি ওর বাড়ির চারিদিকে সিসিটিভি ক্যামেরা সহ প্রায় 200 জনের মতো ছেলেপেলেকে রেখেছে। লুইস, তুমি ওসব নিয়ে ভেবো না। ও যতই কিছু করুক না কেন, ওকে তো মারতে হবে। বস আমি কি করবো এখন? তেমন কিছু নয়, তুমি লোক রেডি করো, আমার হাতে আবার সময় অনেক কম। ওকে বস। শুভ ফোন রেখে দিয়ে গরম পানি নিয়ে সোজা নীলার রুমে গিয়ে নীলার পেছনে বসে তোয়ালে গরম পানিতে ভিজিয়ে আস্তে আস্তে নীলার পিঠে মুছে দিতে থাকে। নীলা ব্যথার মাঝে আহ উহ করছিল। শুভ যতটা সম্ভব খুব যত্ন করে পরিষ্কার করে দিতে থাকে নীলার পিঠ। শুভ জানিস আমি যখন ছোট ছিলাম তখন কি হয়েছিল? আমি কি করে বলবো ম্যাম? আমি যখন ছোট ছিলাম, এই ধর ক্লাস 7-এ পড়ি, তখন আমার একটা বান্ধবী ছিল। ওর নাম ছিল লিজা, আর ওর বয়ফ্রেন্ডের নাম ছিল শুভ। একদম তোর আর ওর নাম এক ছিল। ও ভালো। তো একদিন লিজা স্কুলে আসতে দেরি করায় আমাদের ক্লাস টিচার নীলার পিঠে খুব জোরে জোরে আঘাত করেছিল, যেটা দেখে শুভ রেগে সেই টিচারের মাথা একদম ফাটিয়ে দিয়েছিল চেয়ার দিয়ে আঘাত করে। শুভ নীলার কথায় অবাক হয়ে যায়, কারণ নীলা যার কথা বলছিল সে আর কেউ না, স্বয়ং শুভ নিজেই, আর লিজা ওর গার্লফ্রেন্ড। তারপর শুভ কি আমার মতো লিজার পিঠ খুব যন্ত্রণা করে পরিষ্কার করে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, শুভ সেই দিন খুব আদর করে লিজার পিঠ পরিষ্কার করে দিচ্ছিল। দেখে আমার অনেক অনেক হিংসা হয়েছিল। মনে মনে আমিও চেয়েছিলাম শুভ যেন একদিন লিজার মতোই আমারও পিঠ পরিষ্কার করে দেয়, কিন্তু সে না, আসলে তুই করে দিলি। মেয়েরা বুঝি এমনই হয়, অন্যর ভালোবাসা সহ্য করতে পারে না। না মোটেও, আমি তো শুধু চেয়েছিলাম আমার পিঠ পরিষ্কার করে দেয়। তবে সত্যি বলতে আমিও না শুভকে অনেক ভালোবাসতাম। ইস, আজ যদি জানতাম আমার ভালোবাসা কোথায় আছে, ছুটে চলে যেতাম ওর বাহুতে, জড়িয়ে ধরে বারবার বলতাম ভালোবাসি ভালোবাসি শুভ। কিন্তু শুভ যদি তার আগে লিজাকে বিয়ে করে ফেলে তখন কি করবেন আপনি ম্যাম? সেই ভাগ্য আর শুভর হয়নি। লিজাকে কে বা কারা যেন ধর্ষণ করে কৃষ্ণচূড়া গাছের সাথে ঝুলিয়ে রেখে গিয়েছিল। জানিস সেই দিন আমি খুব খুব কেঁদেছিলাম শুভর কান্না দেখে। ওর পাগলামি করা দেখে সত্যিই আমার ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলি, শুভ প্লিজ কেঁদো না, তুমি কাঁদলে আমি যে সহ্য করতে পারি না। কিন্তু আফসোস, কেন যেন সেই দিন আমার গলা দিয়ে বিন্দুমাত্র কথাও বের হয়নি। আচ্ছা ম্যাম, বাদ দিন ওসব কথা, আপনার পিঠটা পরিষ্কার করে শেষ, আমি এখন আসছি। এই শোন, পিঠে কতগুলো বেতের আঘাত আছে রে? 7টা আঘাতের চিহ্ন। ইস, শালা ওই গুন্ডাকে যদি কাছে পেতাম আমি ওকে কামড়ে দিতাম। আমাকে মারা, আমি ওকে বুঝিয়ে দিব মেয়েদের গায়ে হাত দেওয়ার পরিণাম। ওকে ওকে দিয়েন, এখন ম্যাম দয়া করে বিছানায় শুয়ে পড়বেন না, তবে কিন্তু আবার রক্ত বের হয়ে আপনি এভাবে কিছুক্ষণ থাকুন। পানিগুলো শুকিয়ে গেলে হালকা নারকেল তেল দিতে হবে, তবে ঘা দ্রুত সেরে যাবে। আমার জন্য এসব কেন করছিস বলতো? আমি তো তোকে সেই প্রথম দিন থেকে অনেক থাপ্পড় মেরেছি। তাতে কি হয়েছে ম্যাম? আমি আপনার গোলাম, আপনি আমাকে একটা কেন 1000টা থাপ্পড় মারলেও আমি আপনাকে কিছু বলবো না। না থাক, কেন জানো তোকে আর মারতে ইচ্ছে করে না। এখন যা, আমি ড্রেস চেঞ্জ করব। পারবেন তো একা? তো তোকে দিয়ে করিয়ে নিব নাকি? হ্যাঁ, চাইলে করেও দিতে পারি। তবে রে কুত্তা, যা ভাগ এখান থেকে। শুভ নীলার রুম থেকে বের হয়ে সোজা ছাদে আসতেই ফোন বেজে ওঠে শুভর অচেনা নাম্বার থেকে। হ্যালো, কে বলছেন? তুই যাকে খুঁজতে এসেছিস মনে হয় আমি সেই তোর জম। ও তা বলুন, কি বলবেন? আমার পিছু ছেড়ে দিয়ে
তুই কিংয়ের পিছনে লেগে পড়, ওকে শেষ করে দে। যদি ওকে মারতে পারিস আমি তোকে কোটি কোটি টাকা দিব, যা দিয়ে তুই একটা দেশ কিনে নিতে পারবি। কিন্তু আপনি এত টাকা কোথায় পাবেন? আরে পাগলা, আমি তো আর এমনি এমনি হাজার হাজার লোককে পুষে মাফিয়া হইনি, টাকা কামানোর জন্যই হয়েছি। তোকে যেটা বললাম সেটা যদি করিস তো টাকা তোকে পাঠিয়ে দিব। আমি তো জানি আপনি বেইমানি করবেন আমার সাথে, কারণ আমি যে কিংকে মেরে ফেলবো অমনি আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। আমিও না আপনার মধ্যে একটা আর্মির মেজর, আমি আপনার মতো শত শত মাফিয়াকে ধরেছি, জানি আমি মাফিয়ার কেমন। সবার সাথে আমার তুলনা করিস না বাচ্চা, আমি হাজারে এক কথা দিয়ে কখনোই নড়চড় করি না। তুই যদি রাজি থাকিস তবে ফোন দিস আমায়, তোকে বলে দিব কিং কেমন আর কোথায় পাবি কিংকে। ওকে। শুভ ফোন কেটে দিয়ে সেই ফোন দিয়েই ফোন দেয় ওর চাচা বাবুকে। হ্যালো ভাতিজা, বল। চাচা, আমার বাবা মা কি কে কে খুন করেছে তুমি জানো? না রে, আমি কি করে বলবো বল। আমি কখনো ভাইয়ের সাথে এতটা আলাপ আলোচনা করিনি, বা ভাইও আমাকে কখনো বলেনি তার কাছে শুভ্রকে। তাহলে তো নিশ্চয় জানবে লিজাকে কে ধর্ষণ করেছে আর খুন করেছে। ধুর, লিজাকে আমি চিনি না রে ভাতিজা, আমাকে এসব বলিস না তো, আমি জানি না এসব। তুই কবে দেখা করতে আসবি আমার সাথে সেটা বল, আমি যে অধিক আগ্রহ অপেক্ষা করছি তোর জন্য। হ্যাঁ হ্যাঁ চাচা, আমি তো এসে গেছি ছাদে, এসে দেখো আমি বসে আছি। কি কি তুই আমার বাসার ছাদে? কিন্তু কিভাবে? আমি তো ছাদে প্রায় 100 জন ক্রুকে পাহারা দিয়ে রেখেছি। কি চাচা, এগুলো কি ভাতিজাকে আসতে দেবে না দেখে এতজন ক্রুকে নিয়োগ করেছো? বাবা, দারুণ তো। আরে না ভাতিজা, তুই এতদিন পর আসবি তো, তোর একটা নিরাপত্তা আছে না, তাই আর কি লোক নিয়োগ দিয়েছি। আমি তো কোনো সেলিব্রিটি নই যে আমার নিরাপত্তার দরকার। সে যাই হোক, খুব শীঘ্রই চলে আসবো তোমার সামনে। সহ্য করতে পারবে তো? আমি হাত থেকে অস্ত্র ফেলে দিয়েছি ঠিকই, কিন্তু সেটা চালাতে ভুলিনি। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আমিও কিন্তু তোর চেয়ে কম না। শুভ ফোন কেটে দিয়ে পেছনে ঘুরে তাকাতেই চমকে ওঠে নীলাকে দেখে। শুভ কিছুটা ভয় পেয়ে জিজ্ঞেস করে, ম্যাম আপনি এখানে কি করছেন? আর বলিস না, রুমে একা থাকতে পারছি না। বাবা নাকি একটা কাজে বাইরে গিয়েছে, আজ আর আসবে না। ও। নীলা শুভর বিছানায় বসে কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থাকে, তারপর, তোকে দেখে কেন যেন মনে হচ্ছে তুই সে শুভ। তোর হাতের ছোঁয়ায় আমার মনে উড়ফুড় করছে কেন বলতো? আমি কি করে বলবো ম্যাম? আমি কি আপনার মনের কথা বলতে পারবো? তা পারবি কেন? তুই তো শুধু লিজাকে নিয়েই ভাবতে পারিস। একটু বেশি বলছেন ম্যাম, আপনার মাথায় প্রবলেম হয়েছে মানে, ওই গুন্ডাদের মার খেয়ে। এই ওয়েট, আমাকে যখন গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছিল তখন তুই কই ছিলি? কই আবার থাকবো, গাড়িতে ছিলাম আর দেখছিলাম ওরা আপনাকে কোথায় নিয়ে যায়। কুত্তা, না তাকিয়ে দেখে যদি আমাকে বাঁচাতে এগিয়ে আসতি তবে আমার এমন হতো না। সে যাই বলেন না কেন, আমাকে কোনো দোষ দেবেন না। আমি তো তাও আপনাকে বাঁচিয়ে এনেছি। যদি তখনই আমি ওদের গিয়ে বাধা দিতাম, তখন ওরা আমাকে কি করতে ভেবে দেখেছেন? কুত্তা, তোকে নিয়ে আমি আর পারছি না। মন চাচ্ছে তোর শরীরে ইচ্ছে মতো লাথি মারি, তবুও আমার রাগ কমবে না। দূর, কথা নেই আপনার সাথে, আমাকে শুধু বকা দেন। চুপ কর আর শুয়ে পড়, না হলে কিন্তু। ওয়াক্তু, আমি আপনার সাথে থাকবো না, আমার ঘৃণা করছে আপনার সাথে থাকতে। কি বললি তুই? আমার মতো এত সুন্দরী মেয়েকে তোর ঘৃণা লাগছে? তো কি করবো, আপনার পিঠে দেখেছেন এগুলো কি হয়েছে? আমার কিন্তু বমি পাচ্ছে। এই চুপ কর, আর আমার পিঠে এই নে মলম লাগিয়ে দে। ম্যাম আমাকে মাফ করুন, আমি ওসব লাগিয়ে দিয়ে ভাত খেতে পারবো না হাত দিয়ে। সমস্যা নেই, চামচ দিয়ে খাবি। এখন তাড়াতাড়ি কর তো, আমার অনেক ঘুম পেয়েছে। শুভ না চাইলেও নীলা পিঠে মলম লাগিয়ে দেওয়ার সময় ইচ্ছে করেই নীলার কাঁধে নিঃশ্বাস ফেলছিল, যার সাথে নীলাও কেঁপে কেঁপে উঠছিল। এই তুই কি করছিস এগুলো? ভুলে গেছিস তুই আমার ড্রাইভার? আমার কাছে এসেছিস কেন? কি বলেন এগুলো ম্যাম? আপনি কি থেকে থেকে পাগল হয়ে যান? আপনি তো নিজেই বলেন মলম লাগিয়ে দিতে, তাই তো দিলাম। হ্যাঁ দিতে বলেছি, তাই বলে তো এই নয় এমন কাছে এসে লাগাতে হবে। আর শোন, তোকে কেন যেন আমার সেই শুভর মতো লাগছে, তাই কাছে আসতে দিচ্ছি। না হলে তোকে এমন মার দিতাম বুঝতেও পারতি না। দূর, ভাল লাগে না। আমি হলাম শুভ, বুঝতে পেরেছেন? আর কোন শুভ সেটা না হয় পরেই জানবেন। মানে? কিছু না, ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে। ওকে। নীলা ঘুমিয়ে পড়ে, শুভও ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ শুভর ঘুম ভেঙে যায়।
চোখ খুলে নীলার দিকে তাকাতেই শুভর মনটা খারাপ হয়ে যায়। নীলা ঘুমায়নি, সে আগের মতোই বসে ঘুমানোর চেষ্টা করছে। ম্যাম আপনি ঘুমাননি? না রে, কিভাবে ঘুমোবো বল? ঘুমোতে গেলেই পিঠে অনেক ব্যথা করতে শুরু করে। ম্যাম আপনি কিছু না মনে করলে আমার কাঁধে মাথা রেখে ঘুমোতে পারে, আমার আর ঘুম আসবে না। কিন্তু কোনো কিন্তু না ম্যাম, আপনি আসুন তো ঘুমিয়ে পড়ুন, আমি জেগে আছি। নীলার মাথা শুভ টেনে নেয় ওর কাঁধে। নীলাও কোনো বাধা না দিয়ে চোখ দুটো বন্ধ করে। কিছুক্ষণের মাঝেই হারিয়ে যায় ঘুমের দেশে। শুভ চুপচাপ বসে থাকে। হঠাৎ ওর ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখে জ্যাকসন ফোন করেছে। হ্যালো। কি ভাবলি? তোকে যে বললাম আমার সাথে হাত মিলিয়ে কাজটা করবি। এত সহজ? তোর কথা মতো আমার কাজ করতে হবে? আমাকে ভয় দেখাচ্ছিস? শালা 2 ঘন্টার মধ্যে তোকে খুঁজে বের করার পাওয়ার আমি রাখি। হ্যাঁ রে, তোদের পাওয়ার কেমন আমার জানা আছে, সেই জন্যই তো আমাকে কেউ ধরতেও পারলো না। শোন, 24 ঘন্টা সময় দিচ্ছি, হয় হ্যাঁ বলবি নয়তো না। যদি তোর উত্তর হ্যাঁ হয় তবে বেঁচে যাবি, আর যদি না হয় তাহলে সোজা উপরে, ডিসিশন তোর। শুভ কান থেকে ফোনটা নামাতেই নীলা বলে ওঠে, এই তোকে বাবা কেন ফোন করেছে? সয়ার মানে এটা তো অন্য একজন লোক। দেখ, আমি ঘুমিয়ে আছি বলে মনে করিস না আমি ভুল বকছি। এটা আমার বাবারই কণ্ঠ। কিন্তু আমার তো মনে হলো না আপনার বাবার কণ্ঠ। বুঝবি কি করে? তুই তো ড্রাইভার আর আমার বাবা পুলিশ প্রধান। আচ্ছা, তোকে সবকিছু খুলে বলি। আসলে আমার বাবা যখন কারোর সাথে কথা বলে তখন গলায় একটা ভয়েস চেঞ্জার ডিভাইস লাগিয়ে কথা বলে। এতে বাবার ভয়েস সহজে কেউ বুঝতে পারে না, তবে আমি বুঝি। ও আচ্ছা, আপনি ঘুমান। এবার তুমি বলবে প্লিজ, তুমি কি সেই শুভ যার কথা বলেছি আমি তোমাকে? আচ্ছা, আপনি শুভকে ঠিক কি দেখে চিনতে পারবেন? আমি ওর বুকে 3টা তিল দেখেছিলাম। ছি ছি, আপনি ছেলেদের বুকের দিকে তাকিয়ে থাকতেন। আরে না, আসলে আমরা পিকনিকে গিয়েছিলাম, তখনই শুভর বুকে তিলগুলো দেখেছিলাম। এখন কি সৈতিলগুলো দেখলে বুঝতে পারবেন বা চিনতে পারবেন সেই আপনার শুভ? অবশ্যই। শুভ নীলাকে নিজের কাঁধ থেকে তুলে নিজের টি শার্টের বোতামগুলো খুলে নীলার দিকে ঘুরে তাকায়। নীলা শুভর বুকের দিকে অপলকভাবে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর, শুভ, হুম তুমি তো সেই শুভ। জানো নীলা, তোমার চাওয়াটা না পূরণ হয়েছে লিজার মতো। তোমার পিঠটাও আমি পরিষ্কার করে দিয়েছি, কিন্তু দেখো লিজা নেই। পাগলিটাকে বাঁচতে দেয়নি কিছু নরপিশাচরা। শুভ প্লিজ কান্না করবে না একদম। হ্যাঁ নীলা, আসলে এখন তো কান্না করে আর লাভ নেই, কারণ আমার লিজাটাই যে আর নেই। আচ্ছা শুভ, বলো তো কি হয়েছিল লিজার সাথে? আমি জানি না নীলা কি হয়েছিল লিজার সাথে, তবে এতটুকু জানি আমার ঘরের শত্রুই লিজাকে বাঁচতে দেয়নি। দর্শনের মতো যন্ত্রণা লিজা সহ্য করতে না পেরে মারা যায়। লিজা মারা যাওয়ার পরও রেহাই পায়নি। নরপশুগুলো লিজাকে ঝুলিয়ে রেখে চলে গিয়েছিল। শুভ, আমাকে কি নিজের আপন করে নিবে প্লিজ? দেখো নীলা, তুমি জানোই আমি কাকে ভালোবাসতাম, আর আর এটাও জানো হয়তো আমি কখনো লিজাকে ভুলতে পারবো না। প্রতিটা ক্ষণে মনে পড়ে আমার লিজার কথা। ওকে আমি কতটা ভালোবাসি বোঝাতে পারবো না তোমায়। ওখান থেকে একটু ভালোবাসা কি আমাকে দেওয়া যাবে শুভ? সরি নীলা, তুমি সুস্থ হয়ে গেলে এখান থেকে আমি চলে যাব, কারণ তোমার মনে কোনো কষ্ট দিতে চাই না আমি। তাহলে কেন নিজের পরিচয় দিলে বলো শুভ, বলো। জানি না। শুভ আর কোনো কথা না বলে চলে আসে ব্যালকনিতে। রাতের আকাশের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ শুভর চোখ থমকে যায় রাস্তার দিকে তাকিয়ে। কয়েকটা লোক কিছু একটা করার চেষ্টা করছে দরজার পাশে। শুভ দ্রুত রুমে এসে হাতে বাইনোকুলার নিয়ে আবারও ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে ঝুম করে তাকায় দরজার থাকা লোকগুলোর দিকে, কিন্তু শুভ লোকগুলোকে চিনতে না পেরে সোজা নীলার কাছে গিয়ে বলে, নীলা, তোমার কি শত্রু আছে বা তোমাকে কেউ কলেজে ডিস্টার্ব করে? শত্রু নেই, তবে কলেজের ছাত্র নেতা প্রায়ই আমাকে জ্বালাতন করত। এমনি তুলে নিয়ে যাওয়ারও হুমকি দিয়েছিল। তুমি একটু আসো তো আমার সাথে। নীলাকে শুভ ব্যালকনিতে নিয়ে গিয়ে বাইনোকুলার হাতে ধরিয়ে দিয়ে দরজার দিকে তাকাতে বলে।
নীলা দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে দ্রুত ঘরের ভেতর চলে এসে ভয়ে কাঁপতে থাকে। কি হলো নীলা, এভাবে ভয় পেলে কেন? তুমি কি চেনো ওই লোক দুটোকে? হ্যাঁ হ্যাঁ, ওরা হলো কলেজের সেই নেতা আরিফ আর শাকিল। আচ্ছা ধরো তোমার অনেক শক্তি, এখন তুমি যদি ওদের তোমার সামনে পেতে তবে ওদের কি করতে? সত্যি বলতে ওদের আমি ইচ্ছে মতো জুতা দিয়ে পিটাতাম। ওকে, তোমার ইচ্ছা পূরণ হবে নীলা, টেনশন করো না। তুমি জুতো হাতে রেডি হয়ে থাকো, আমি শালাগুলোকে ধরছি। প্লিজ শুভ, আমাকে একা রেখে যেও না, আমার অনেক ভয় করবে। আরে আমি তো বাসাতেই থাকবো, জাস্ট আমি ওদের ধরতে যতক্ষণ লাগে ততক্ষণ তুমি এখানে থাকো, ভয় নেই, আমি আছি। নীলা আরও কিছু বলতে যাবে তার আগেই শুভ রুম থেকে বের হয়ে এসে নিজের জ্যাকেট লুকিয়ে রাখা ক্লোরোফর্ম বোম বের করে দাঁড়িয়ে থাকে ব্যালকনিতে। এমন সময় ছাত্রনেতা আরিফ আর শাকিল মেন গেটের দরজা খুলে ভেতরে ঢুকে পাইপ বেয়ে উপরে উঠতে নিবে, অমনি শুভ হাত থেকে বোমাগুলো ফেলে দেয় ওদের পায়ের কাছে। বোমাগুলো নিচে পড়েই ছোট ছোট দুটো ব্লাস্ট হয়ে চারিদিকে ধোঁয়ায় ভরিয়ে ফেলে, আর সেই সাথে সাথে আরিফ আর শাকিল সেন্সলেস হয়ে পড়ে যায়। শুভ কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থাকার পর নিচে নামে। আরিফ আর শাকিলকে বেঁধে ছাদের উপর রেখে চলে আসে নীলার কাছে। তারপর নীলা এসো জুতো নিয়ে। কি, তুমি ওদের ধরে ফেলেছো? এটা তো আমার বাঁ হাতের কাজ, এমনি এমনি তো আর আর্মির মেজর হয়নি। কি, তুমি আর্মি মেজর? হ্যাঁ, এখন ওসব রাখো আর এসো তো আমার সাথে। শুভ নীলাকে টেনে নিয়ে যায় ছাদে। এরপর ছাদের লাইট অন করতেই নীলা চমকে ওঠে। সত্যি সত্যি আরিফ আর শাকিলকে বাধা অবস্থায় দেখে। শুভ পাশের ট্যাঙ্কি থেকে পানি এনে লোক দুটোর মুখে ছিটিয়ে দিতেই জ্ঞান ফিরে আসে, আর নিজেদের বাধা দেখে নিজেদের মুখ চাওয়াচাওয়ি করতে করতে সামনে তাকায়। কি রে, খুব তো এসেছিলে আমার সামনে থেকে নীলাকে তুলে নিয়ে যেতে, এবার বল তো তোদের কে বাঁচাবে? হা হা হা, শোন বাচ্চা, বেশি কথা বলিস না তো, আমাকে ছেড়ে দে, আমার অনেক কাজ বাকি আছে। আর তোর পাশে এই নীলা শালিকে তো আমি একদম খেয়ে ফেলবো। রোজ নাইট ক্লাবে ছোট ছোট পোশাক পরে গিয়ে আমার গায়ে আগুন ধরিয়ে দিত। কি বললি কুত্তার বাচ্চা, তোকে তো আজ আমি মেরেই ফেলবো। নীলা কথাটা বলেই দৌড়ে গিয়ে চাকু ঢুকিয়ে দেয় আরিফের পেটের মধ্যে, তারপর শাকিলের। শুভ নীলার এরকম আচরণ দেখে অনেকটাই হতবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। নীলা হঠাৎ শুভর দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে শুরু করে। কি হলো নীলা, এভাবে কাঁপছো কেন? আমি এটা কি করে ফেললাম? শুভ দ্রুত আরিফ আর শাকিলের নাকে হাত দিয়ে দেখে এখনো বেঁচে আছে, তাই নীলার হাত থেকে চাকুটা নিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে দুটার গলা কেটে ফেলে। শুভ প্লিজ, আমি আর এখানে থাকতে পারছি না, প্লিজ আমাকে নিয়ে রুমে চলো। আগে গোসল করে নাও নীলা। কিন্তু আমার পিঠে যে কেটে যাওয়া। তবুও করতে হবে। শুভ এক প্রকার জোর করে নীলাকে গোসল করিয়ে দিয়ে নিজেও গোসল করে নেয়। তারপর রুমে এসে নীলাকে শুইয়ে দিয়ে ফোন দেয় লুইসকে। হ্যালো লুইস। জি বস। লুইস, তুমি এখনই পুলিশ প্রধানের বাসায় 10 জন লোককে পাঠিয়ে দাও, আসলে এখানে দুটো লাশ আছে, নিয়ে যেতে হবে। ওকে বস। শুভ ফোন কেটে দিয়ে নীলাকে নিয়ে ব্যালকনিতে বসে গল্প করতে থাকে। এমন সময় দুটো গাড়ি এসে থামে নীলাদের বাসার সামনে। সেখান থেকে 10 জন লোক নেমে সোজা বাসার ভিতর ঢুকে ছাদে চলে যায়। কিছুক্ষণ পর আবারও দুটো লাশ নিয়ে 5 জন নেমে আসে, আর বাকি 5 জন পুরো ছাদ পরিষ্কার করে চলে যায়। শুভ, ওরা কে ছিল? ওরা আমাদের ডিপার্টমেন্টেরই লোক ছিল, বুঝতে পেরেছো? শুভ, আমি এখানে আর থাকবো না। কেন? আসলে শুভ, আমার বাবা ভালো না। মানে আমার বাবা কিছুদিন পর পর কোথাও চলে যায়, আবার কিছুদিন পর ফিরে আসে। আমি শুনেছি আমার বাবার আসল নাম জাকির। নীলা, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি শুভ, আর এটা জেনে তুমি আরো অবাক হবে, আমি আমার বাবার আসল মেয়ে নয়, পালিত মেয়ে। কি? শুভ নীলাকে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা না করে চুপ করে থাকতে বলে। ভোর হয়ে এসেছে দেখে শুভ নীলাকে নিয়ে রুমে চলে যায়। প্রায় 10টা বাজে। ঘুম ভাঙল শুভর ফোনের রিংটোনে। কিছুটা বিরক্ত হয়ে ফোনটা কানে তুলতেই স্টিফেন বলে উঠে, বস বাবু তো দেশ থেকে পালাতে চেষ্টা করছে। কি? শালাকে তুলে নিয়ে এসো।
গোডাউনে আমি আসছি আজ। ওকে বস। শুভ ফোন কেটে দিয়ে পাশে তাকিয়ে দেখে নীলা নেই। শুভ টেনশনে দ্রুত রুম থেকে বের হয়ে কিচেনে এসে দেখে নীলা ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। শুভ কিছুটা টেনশন মুক্ত হয়ে নীলার আব্বু মানে পুলিশ প্রধানকে ফোন দেয়। হ্যালো স্যার। হ্যালো, বলো। শুভ চমকে উঠে পুলিশ প্রধানের ভয়েস শুনে। এটা তো জ্যাকসনের ভয়েস, তবে কি নীলার কথাই সত্যি? শুভ মনে মনে ভাবতে থাকে। স্যার, আপনার মেয়ে তো বাসায় একা একা ভয় পাচ্ছিল। আপনি যদি বাসায় আসতেন বা কবে আসবেন বলতেন সুবিধে হতো। কেন, তুমি কোথাও যাবে নাকি? জি স্যার, আমার ডিপার্টমেন্টে কিছু জরুরি কাজ ছিল। ওকে, আমি আগামীকাল ফিরে আসব, তখন যেও। ওকে স্যার। শুভ ফোন কেটে দিয়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে। এমন সময় নীলাও কিচেন থেকে বের হয়ে এসে শুভর পাশে বসে ব্রেকফাস্ট করতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে শুভ উঠে পড়ে ডাইনিং টেবিল থেকে। তারপর, নীলা, আমার কিছু কাজ পড়ে গেছে, তুমি বাসাতে একা থাকতে ভয় পেলে বাইরে থেকে ঘুরে এসো, কেমন? ঠিক আছে। শুভ নীলাকে রেখে বাড়ি থেকে বের হয়ে আশেপাশে হাঁটতে থাকে। এমন সময় জ্যাকসনের ফোন কল আসে শুভ ফোনে। শুভ জানতো এমন কিছু একটা হবে, তাই রিসিভ করে। হ্যালো। কি, আমাকে ধরতে তোর ডিপার্টমেন্টে সাহায্য নিতে যাচ্ছিস? না। তবে কেন যাচ্ছিস? অনেক ভাবলাম একজনকে মারার জন্য কোটি কোটি টাকা পাবো, তাই তোর কথাটাই মেনে নিলাম। এখন আমাকে 100 কোটি টাকা পাঠিয়ে দে, আমি সব কিছু করে ফেলবো। নো, আমি তো বোকা নই। আমি আগে কাজ করে নেই, তারপর টাকা দিই। ওকে, তাহলে আর কি, তোর কথা আমি রাখতে পারলাম না, সরি। এই না, শোন, তোকে আমি পাঠাচ্ছি। বল, তুই টাকা কি করে নিবি? ক্যাশ নিব, ক্যাশ। টাকাটা সন্ধ্যায় MA কলেজের পেছনে নিয়ে আসবি। ওকে, আমার ডান হাত সারণ তোকে টাকা পৌঁছে দিবে, তুই টেনশন করিস না। জ্যাকসন ফোন কেটে দিয়ে সারেনকে ফোন দেয় আর শুভ নিজেও গোডাউনের দিকে যেতে থাকে। সারণ। জি বস, বলুন। তুমি এক্ষুনি 50 কোটি টাকা একটা ব্যাগে করে নিয়ে যাও MA কলেজের সামনে, আর সেখানে একটা ছেলে থাকবে, ওর হাতে টাকাটা দিয়ে চলে আসবে। কিন্তু কেন বস, আমাদের এত লোড করা টাকা শুধু দেবো কেন? কারণ বাঘকে ধরতে যেমন ছাগলের টোপ দিতে হয়, তেমনি আমিও এই টাকার টোপ দিলাম, আশা করি বাঘ ধরা পড়বে। সারেন আর জ্যাকসন দুজনেই জোরে হেসে ওঠে। এদিকে শুভ পৌঁছে যায় গোডাউনে, যেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিল লুইস স্টিফেন। এনেছো শালাকে তুলে? জি বস, কিন্তু একে আমরা প্রায় 200 জনকে মেরে ফেলেছি। ডোন্ট ওয়ারি, চলো যে রক্তের খেলাটা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। শুভ লুইস আর স্টিফেনকে নিয়ে এগিয়ে যায় গোডাউনের দ্বিতীয় তলায়। শুভকে আসতে দেখেই বাবু ভয়ে কাঁপতে থাকে। শুভ সোজা বাবুর সামনে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলে, কি খবর চারজন, কেমন আছেন? বাবা ভাতিজা, তুই আমাকে কেন তুলে নিয়েছিস সেখানে? কেন আবার তোমার লালসার শিকার আমার ভালোবাসা লিজার ধর্ষণের কাহিনী শোনাতে? ভাতিজা, কেন তুই একটা সামান্য মেয়ের জন্য নিজের চাচাকে মারবি বল? একটা মেয়ে গেলে 1000 মেয়ে পাবি, কিন্তু আমি মারা গেলে তোর আপন কেউ থাকবে না রে। কে বলেছে তোকে থাকবে না? এই যে দেখেছিস লুইস আর স্টিফেন, এরা আমার আপন ভাই, এরা থাকলেই হবে। তবে সত্যি তোকে মারতে আমার হাত কাঁপছে, কারণ যতই হোক তুই আমার আপন চাচা। কিন্তু দেখ, তোর সামান্য কিছুক্ষণ সুখের জন্য পুরো জীবনটাই দিতে হচ্ছে। জানিস লিজানা আমার ভালোবাসা ছিল না, ছিল আমার বেঁচে থাকার কারণ। কিন্তু তুই ওকেও মেরে দিলি, সাথে কি করলি? আমার বাবা মা, তোর নিজের ভাই ভাবিকেও মেরে দিলি সামান্য কিছু টাকার জন্য। বল তোকে কি করব আমি? আমাকে ছেড়ে দে ভাতিজা, আমি ভাই আর ভাবিকে মারিনি। ওদের মেরেছে জাকির ভাইয়ার বন্ধু, সে একজন পুলিশ অফিসার, সাথে মনস্টার কিং অফ আন্ডারগ্রাউন্ডের মাফিয়া বস। হ্যাঁ রে, আমি তো জানি। লুইস, একে তো আমি মারতে পারবো না, তোমরাই মেরে দাও। তবে হ্যাঁ, ভয়ঙ্কর মৃত্যু। লুইস আর স্টিফেন হাতে রামদা নিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে কেটে ফেললো বাবুর হাত পা। শেষে লুইস এক কোপে বাবুর ঘাড় থেকে মাথা নামিয়ে ফেলে। লুইস রেডি থেকে MA কলেজের পেছনে, আর জ্যাকসনের ডান হাত শ্যারনকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ওকে বস। শুভ চলে আসে বাসায়। শুভকে বাসায় আসতে দেখে নীলা এগিয়ে এসে হাত এগিয়ে দিয়ে বলে, এই কি এনেছো আমার জন্য? এই রে, ভুলে গেছি, সরি নীলা। ওকে, আজকের মতো ছেড়ে দিলাম, তবে পরের বার না আনলে কিন্তু ছেড়ে দিব না, বলে দিলাম। ওকে ওকে। এখন এসো, খাবে।
শুভ ডাইনিং টেবিলে গিয়ে বসতেই নীলা শুভকে খাইয়ে দিতে থাকে। শুভ খেয়ে চলে আসে নিজের রুমে। এমন সময় পুলিশ প্রধানের ফোন শুভ রিসিভ করে। শুভ, কোথায় আছো এখন? স্যার বাসায় আছি। পুলিশ প্রধান বলে, সন্ধ্যায় কোথাও যাবে নাকি? তার উত্তরে শুভ বলে, জি স্যার, এক বন্ধুর সাথে দেখা করতে যাব। কোনো প্ল্যান আছে নাকি? স্যার বন্ধুর সাথে দেখা করতে আবার প্ল্যান লাগে নাকি? এমনি মজা করলাম, আমি আগামীকাল আসছি। পুলিশ প্রধান ফোন কেটে দেয়। শুভ একটু ঘুমিয়ে নেয়। সন্ধ্যা বেজে গিয়েছে। এমন সময় শুভ ফোন দেয় জ্যাকসনকে। হ্যালো। টাকা পেয়ে গেছিস? এভাবে আমার সাথে বেইমানি না করলেও পারতি। মানে? আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি এমএ কলেজের পাশে, কিন্তু কোথায় শারন? কি শারন ওখানে পৌঁছায়নি? না। জ্যাকসন ফোন কেটে দিয়ে দ্রুত ফোন করে সারেনকে। হ্যালো বস। শারন কোথায় তুমি? বস আমাকে বেঁধে রেখেছে কিং এর লোক। কি ওদের কি বলছো আমার কথা? না বস, আমাকে মেরে ফেললেও বলবো না। জ্যাকসন ফোন কেটে দেয়। শুভ সারেনের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বিজয়ের হাসি দিয়ে বলে, কি শালা, তুই তো সেই না যে আমার বাবা মাকে মেরেছিস, এমনি বাসাতে আগুনও লাগিয়ে দিয়েছিস? ভাই ভাই আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। শালা ছেড়ে দিয়েছিলি আমার বাবা মাকে, যে তোকে ছেড়ে দেবো? লুইস আর স্টিফেন দাঁড়িয়ে আছো কেন? আগুন লাগিয়ে দাও ওর শরীরে। লুইস আর স্টিফেন চলে যায়। শুভ চলে আসে বাসায়। বাড়ির ভিতর ঢুকেই সোফায় চোখ যায় শুভর। নীলার বাবা বসে আছে। শুভ মুখে কষ্টের ছাপ ফুটিয়ে তুলে নীলার বাবার পাশে বসে। শুভকে এমন মন খারাপ করে বসতে দেখে নীলার বাবা অর্থাৎ পুলিশ প্রধান জিজ্ঞেস করে, কি হলো শুভ, এভাবে মন খারাপ করে আছো কেন? তোমার বন্ধু কি আসেনি? না স্যার, হয়তো ও আমাকে দেখে রাগ করেছে। তবে স্যার আসার সময় আমি একটা লোককে দেখেছি যে একটা লোককে নিয়ে যাচ্ছিল বিশাল এক গোডাউনের ভিতরে। কি লোকটার পরনে কিসের পোশাক ছিল? স্যার লোকটা কালো লং হুডাওয়ালা একটা কোট পরেছিল। আমাকে নিয়ে যেতে পারবে ওখানে এক্ষুনি প্লিজ? স্যার ওরা অনেকজন, আমাদের মেরে ফেলবে। মারবে না, ওদের আমরাই মারবো। এই দেখো আমার বুকের টাইম বম। স্যার স্যার এটা কোনো আপনার শরীরে এতটা ফেটে যাবে? আরে না, এটা নকল, কিন্তু দেখতে আসলের মতোই। চলো আমাকে নিয়ে। শুভ পুলিশ প্রধানকে নিয়ে বের হতে যাবে, অমনি নীলা শুভকে বলে, আসার সময় কিন্তু চকলেট আর ফুচকা আনতে হবে। ওকে, আনবো। শুভ পুলিশ প্রধানকে নিয়ে চলে আসে গোডাউনের সামনে। তারপর, স্যার এখানে ঢুকছে ওই লোকগুলো, চলো আমার সাথে। শুভ পুলিশ প্রধানের সাথে ভেতরে ঢুকতেই চারিদিক থেকে শত শত লোক ঘিরে ধরে পুলিশ প্রধান আর শুভকে। পুলিশ প্রধান এত লোক দেখে অট্টহাসি দিয়ে নিজের জ্যাকেট খুলে ফেলে। আয়, কে মারবি আমাকে? নকল বোম নিয়ে এসে আমাদের ভয় দেখাচ্ছিস শালা। তুই যদি চলিস ডালে ডালে তাহলে মনে রাখিস আমাদের বস চলে পাতায় পাতায়। শালা দেখছিস আমার সাথে কাকে এনেছি? আর্মির মেজর সেকেন্ডে 12টা গুলি করতে পারে, তোরা তো এর কাছে কিছুই না। ঠিক ধরেছিস, তাই তো ওই মেজরই আমাদের বস। বস? কে তোদের বস? জ্যাকসন আমতা আমতা করে শুভর দিকে তাকাতে যাবে, অমনি শুভ লোহার রড দিয়ে আঘাত করে জ্যাকসনের মাথায়। জ্যাকসন সেন্সলেস হয়ে পড়ে। যখন জ্যাকসনের জ্ঞান ফিরে আসে তখন নিজেকে বাধা অবস্থায় দেখে চিৎকার করতে থাকে। এমন সময় শুভ জ্যাকসনের সামনে গিয়ে ডেভিলদের মতন হাসি দিয়ে বলে, কেমন লাগলো আমার চাল জ্যাকসন? তুই আমাকে চিনে ফেললি কেমনে? নীলাই বলেছিল সেদিন রাতে যখন তুই আমাকে ফোন করেছিস জ্যাকসন রূপে, আমি ভেবেছিলাম তুই অন্য কেউ, কিন্তু ফোন লাউড স্পিকারে থাকায় নীলাও তোর ভয়েস শুনেছিল আর ওই বলেছিল এটা তুই। আমাকে ছেড়ে দে প্লিজ, আমি তোকে 100,000 কোটি টাকা দিয়ে দিব, আমাকে ছেড়ে দে। আগে বল কেন মারলি আমার বাবা মাকে? তোর বাবার কাছে একটা 100 কেজি ওজনের সোনার পুতুল ছিল, সেটাই আমি নিজের করে পেতে মেরে ফেলি তোর বাবা মাকে। আর আমি তোকে কেন মারবো জানিস? তোর কাছে 1000 কোটি টাকা আছে। শুভ কথাটা বলেই জ্যাকসনের কাঁধে ঝুলিয়ে রাখা টাইম বোমের সুইচ চালু করে দিয়ে সেখানে সব ক্রু লুইস স্টিফেনকে নিয়ে 100 মিটার দূরে আসতে বিকট একটা ব্লাস্টের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এমন সময় সেনাবাহিনী প্রধানের ফোন আসে শুভর ফোনে। শুভ দ্রুত রিসিভ করে। হ্যালো স্যার। শুভ, দ্রুত চলে এসো, ক্যান্টনমেন্টের নতুন মিশনে যেতে হবে। ওকে স্যার। যে মিশনে গিয়েছিলে সেটা কি শেষ হয়েছে? জি স্যার, পুলিশ প্রধানরূপী এই নরপশী ছিল জ্যাকসন। কি? জি স্যার, তবে জ্যাকসন নামে মানুষরূপী জানোয়ারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে স্যার। ওকে, দ্রুত চলে এসো শুভ। ফোন কেটে যায়। শুভ লুইস আর স্টিফেনকে বিদায় দিয়ে আইসক্রিম আর চকলেট নিয়ে বাসায়
চলে এসে নীলার হাতে দেয়। নীলা চকলেট আর আইসক্রিম হাতে পেয়ে সেখানেই খেতে শুরু করে। নীলা, আমার কাজ শেষ, আমাকে চলে যেতে হবে এখন। শুভ, বাবা কই? তোমার বাবা একজন খুনি, মাফিয়ার ডন ছিল। নীলা, তাকে শাস্তি দিয়ে দিয়েছি। এখন তুমি কোথায় যাবে? ফিরে যাব সেনানিবাসে। আমাকে নিয়ে যাবে প্লিজ? আমার না কেউ নেই। যে ছিল তাকে তো তুমি শাস্তি দিয়ে দিয়েছো। আমাকে কি একটু ভালোবাসবে? লিজার মতো আমাকে ভালো না বাসলেও একটু ভালোবাসলেই হবে। বিয়ে করবে আমায়? না। কেন? তোমার পিঠে ক্ষত এখনো ভালো হয়নি। ওটা ভালো না হলেই আমি বাসঘরে বিড়াল মারবো কি করে? যা দুষ্টু। হ্যাঁ, শুধুই তোমায়। আর লিজা? ও না হয় অতীত হয়েই থাক, তুমি শুধু এখন থেকে আমার বর্তমান আর ভবিষ্যৎ হয়েই থাকো। ভালোবাসি।